হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। কিছুক্ষণ পর একটা হইচই পড়ে গেল এখানে। বুঝলাম না কি হচ্ছে এখানে। হঠাৎ দেখি একসাথে অনেকেই আসছে, অনেক বড় বড় দানব জিন জাতি সবাই একসাথে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়লো। আমি এসব দেখে রিয়া ম্যামকে বললাম, ম্যাম এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝে বলবেন? রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, এখানে তুমি আমার বন্ধু হিসেবে আছো। আমি আগেই বলছি না আমাকে ম্যাম বলে ডাকবে না, পরে সবাই আমাদের সন্দেহ করবে, বুঝলে? আর এসব দানব দেখে কিন্তু ভয় পাবে না, ওরা তোমার কিচ্ছু করবে না। মনে রাখবে, যতক্ষণ আমি তোমার সাথে আছি ততক্ষণ তুমি নিরাপদে আছো, বুঝেছো? সে তো বুঝলাম, তবে আমার একটু ভয় করে। শক্তিশালী দানব এখানে আছে, যদি একটা আঙুল দিয়ে আমাকে ধরে না তাহলে আমি শেষ। রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, কথা বলো না। আমি চুপচাপ রিয়া ম্যামের পিছনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ রিয়ার মতো সুন্দর একটা মেয়ে এসে রিয়াকে জড়িয়ে ধরে, সে কি কান্না! রিয়া মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো বান্ধবী? এতদিন পর আমাদের দেখা। মেয়েটা শুধু বলল, তোর ছেড়ে কিভাবে ভালো থাকি বল? কত সবাই আমরা একসাথে ছিলাম, কত জায়গায় ঘোরাঘুরি করছি। হঠাৎ সামনে থেকে কে জানে বলল, সবাই রেডি হয়ে নাও, আমাদের রাজা সাহেব আসছে। কিছুক্ষণ পর ভিড়ের ভেতর থেকে আমার থেকে 2 গুণ বড় দেখতে একজন মধ্যবয়সী পুরুষ বেরিয়ে এলো। তার মাথায় লম্বা একটা মুকুট, আর তার শরীরের পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি এখানকার রাজা। রিয়ার সাথে ওর বান্ধবী দাঁড়িয়ে ছিল, কিন্তু সেও কিছুক্ষণ পর গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লো। শুধু আমার দিকে একবার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখলো। এখানে রিয়ার বান্ধবী না, অনেকেই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার কথাই, কারণ আমি একজন সাধারণ মানুষ। রিয়া হঠাৎ দৌড়ে গিয়ে সে মধ্যবয়সী লোকটাকে জড়িয়ে ধরে কান্না করে বলছে, চাচু তুমি কেমন আছো? জানো চাচু, ওই মুক্তা আমার উপর নানাভাবে অত্যাচার করছে। দিনের পর দিন আমাকে রুমের ভিতরে আটকে রাখছে। আমি বেঁচে থেকেও বৃদ্ধ হয়ে গেছিলাম। রিয়ার চাচা রিয়ার মাথায় হাত দিয়ে বলল, কান্না করিস না রে মা, আমি কি করে কম খোঁজাখুঁজি করছি। এমন কোন জায়গা বাকি নেই যেখানে আমি তোরে খুঁজি নেই। পুরো পৃথিবী আমি তোরে তন্ন তন্ন করে খুঁজেছি, মাগার কোথাও তোরে পাইনি। এখনো তোরে খোঁজার জন্য সবসময় একজনকে বাহিরে রাখি। তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি ওই মুখটাকে একবার শুধু হাতের কাছে পাই, ছাড়বো না আমি ওকে। আমার মেয়েটাকে এত কষ্ট দিয়েছে, কসম করে বলছি আমি ওকে ছাড়বো না। এভাবে চাচা ভাতিজির মাঝে নানাভাবে কথা হলো। হঠাৎ করে রিয়ার চাচা আমাকে দেখতে পেয়ে রিয়াকে ছেড়ে রাগান্বিত হয়ে বলল, আমার রাজ্যে মানব জাতি কিভাবে প্রবেশ করলো? এটা কখনো হতে পারে না। এখানেই এই ছেলেকে টুকরো টুকরো করে মাংসগুলোকে ছিটিয়ে ফেলে দাও। রিয়ার চাচার এই কথা শুনে একটা দানব আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এর মাঝে রিয়া খপ করে আমার হাত ধরে বলল, চাচা তুমি এটা কি বললে? হ্যাঁ, কাকে তুমি মারতে বললে? তুমি জানো এই ছেলেটা কে? এই ছেলেটা প্রথমত আমার বন্ধু বলতে পারো, আবার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো। যে আমাকে অন্ধের মতো এত বিশ্বাস করে থাকে, যদিও আমি বেস্ট ফ্রেন্ড বলি, তাহলে এটা হয়তো আমার সৌভাগ্য হবে। আর তুমি হয়তো জানো না, এই ছেলেটা আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিতেও রাজি ছিল। একমাত্র ওর কারণে আমি বেঁচে ফিরে আসতে পারছি। নইলে এখন তোমার সামনে যেই রিয়া দাঁড়িয়ে আছে না, তাকে হয়তো কখনো দেখতে পারতে না। হয়তো ও মানব জাতি হতে পারে, কিন্তু আমার জন্য যা করেছে কি আর বলবো চাচা তোমাকে। রিয়ার কথা শুনে রিয়াকে সামনে থেকে সরিয়ে আমার সামনে এসে আমার কাঁধে একটা হাত দিয়ে বলল, নাম কি তোমার? আমি মাথা নিচু করে বললাম, জি লাদেন। নামটা তো খুব সুন্দর। তা তুমি যেখানে আসলে তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করবে না? আমি কিছু বলতে যাবো তার আগে রিয়া বলল, চাচা আমি ছাড়া ওর পৃথিবীতে আপন বলতে কেউ নাই। যারা আছে তাদেরও বিশ্বাস করে না। ও নিজের আপন চাচাতো বোন নিজ হাতে ওর মাকে খুন করেছে। এখন আর এসব বলে ওকে কষ্ট দিও না। রিয়ার কথা শুনে রিয়ার চাচা আমাকে বলল,
আমি জানলে এসব কথা বলতাম না। আচ্ছা, যা হয়েছে সব ভুলে যাও। যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে বলতে পারো। আর একটা সারপ্রাইজ তোমাকে আমি দিতে চাই। আজ থেকে তোমার সাথে তোমার সামনে যে এসে কথা বলবে সে তোমার মতোই মানুষ রূপে তোমার সাথে কথা বলবে। এখানে তুমি হয়তো অনেককেই দেখে ভয় পেতে পারো, এজন্য আমি সবাইকে এই কথা বলে দিব, আজকে থেকে তুমিও তো আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেলে। আর আগামীকাল থেকে আমি আমার সমস্ত রাজত্ব বিয়ার হাতে তুলে দেব। আমি মুক্ত হব। এখন তুমি বলো, তোমার কি কোনো সমস্যা হবে নাকি এখানে? এবার আমি মাথা উঁচু করে বললাম, আরে আমার আবার কি হবে, তবে আমি কি আপনাকে আঙ্কেল বলে ডাকতে পারি? সে তুমি যা পছন্দ করো তাই বলে ডাকতে পারো। এখন আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। আজ আমাদের সাথে রিয়া তার ফ্রেন্ডকে নিয়ে এখন চল। আর কতক্ষণ বেচারা দাঁড়িয়ে থাকবে? এই বলে উনি সামনে হাঁটতে লাগলেন। রিয়া আমার হাত ধরে বলল, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি রিয়ার পিছু পিছু যাচ্ছি, আর অন্যদিকে সবাই আমাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। আমি আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছি কোথায় কি কি আছে। এখানে যে জিনগুলো আছে তারা আমার দিকে বড় বড় আগুনের মতো চোখ গরম করে তাকিয়ে আছে। একটু একটু ভয় করছে, তবে কি আর করার, সবকিছু মানিয়ে চলতে হবে। আশেপাশের পরিগুলো এক একটা এত এত সুন্দর যা বলার বাইরে। মনটা চায় সব কটাকে একসাথে বিয়ে করে নেই। তাই এভাবে ওদের দিকে তাকিয়ে কি দেখো? পছন্দ হয় নাকি কাউকে? আমি একটু রাগ দেখে বললাম, তাকে থাকলে কি পছন্দ হয়ে যায় নাকি? রিয়া ম্যাম মুচকে হাসি দিয়ে বলল, এখানে সবাই কিন্তু আমার মতোই সুন্দরী। যদি তোমার কাউকে পছন্দ হয়ে যায়, পছন্দ হলে বলতে পারো, আমি আছি তো। একটা কথা কি জানেন ম্যাম, এখানে সবাই অনেক অনেক সুন্দর, এটা মানতে হবে। তবে সবার মুখে আপনার মতো মায়া মায়া ভাব নেই। আপনি আমার কাছে বেস্ট ছিলেন আর থাকবেন। এখানে যে যত সুন্দর হোক না কেন, আপনার মতো কেউ হতে পারবে না। হয়েছে, আর পা মারতে হবে না। এসব কথা বলা বন্ধ করো। সামনে আমার চাচা আছে, শুনতে পারলে কি হবে? হ্যাঁ, আচ্ছা যান, আর এসব বলবো না। তবে একটা অনুরোধ ছিল আমার, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আমি এখানে তেমন কাউকে চিনি না। কালকে থেকে আপনি এখানকার রাজকন্যা হয়ে যাবেন। আপনার কথা মতো সব হবে। আমি জানি আমি আপনার যোগ্য নই, তাও একটা অনুরোধ, আমার থাকার ব্যবস্থা আপনার রুমের পাশে করে দিলে আমি খুব খুশি হব। এই একটা অনুরোধ আমার। রিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলল, এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, তুমি এখানে আমার মেহমান হিসেবে এসেছো, আবার আমার ভালো একজন বন্ধু। আমি না বললেও তোমার রুমটা আমার পাশেই হবে। কেন এত চিন্তা করছো? হ্যাঁ, চিন্তা করছি না ম্যাম, করতে হয় বুঝলেন। কেন, মরার ভয় হয় নাকি? মরার ভয় হলে আপনাকে নিয়ে এত দূর পর্যন্ত আসতে পারতাম না। এই, তুমি কি শুরু করলে বলো তো? একবার আপনি, আরেকবার তুমি। যা বলবে একটাই বলো, ঠিক আছে? তাহলে ম্যাম কি বলে ডাকবো? আবার তাহলে কি বলবো আপনিই বলেন। তুমি বলবে, নইলে আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে? পারবো না, অভ্যাস হয়ে গেছে ম্যাম। আস্তে আস্তে ঠিক করে নিবে, তাহলেই হয়ে যাবে। হঠাৎ দেখি রিয়া ম্যাম আশেপাশে তাকিয়ে কি যেন খোঁজাখুঁজি করছে। এটা থেকে আমি বললাম, কি খুঁজছেন মিস রিয়া চৌধুরী? রিয়া এবার আমার কথা শুনে হাসি দিয়ে বলল, আমার মনের মানুষকে, মানে আমার ক্রাশকে, কিন্তু ওকে তো আমি কোথাও দেখছি না। এবার রিয়ার কথা শুনে আমার একটু কষ্ট লাগলো। ওর আবার মনের মানুষ আছে? আচ্ছা, আমি যে সুমনকে কথা দিয়েছি সেটাকে রাখতে পারবো? হয়তো না, কারণ আমার আর রিয়ার মাঝে অনেক অনেক পার্থক্য। কারণ ও একজন পরী, আবার এখানকার রাজকন্যা, আর আমি মাত্র সাধারণ একজন মানুষ। কোথায় আসমান আর কোথায় জমিন। তা তুমি কি চিন্তা করো? কিছু না রিয়া, আর কতক্ষণ আমাদের সামনে যেতে হবে? এই তো এসে গেছি। ওই যে সামনে একটা রাজপ্রাসাদ দেখা যায় না, ওইটা। দেখে তো ভালোই মনে হচ্ছে, হয়তো ভেতরটা আরো বেশি সুন্দর হবে। কেন, তোমার পছন্দ হয় নাই? কি বলেন, পছন্দ হবে না কেন? এখানে সবকিছুই আমার পছন্দ, তবে প্রকাশ করি না। রাজপ্রাসাদের সামনে যেতেই হঠাৎ করে একটা মেয়ে ভেতর থেকে বাইরে হয়ে রিয়াকে খপ করে জড়ে ধরে বলল, আব্বু, তুই কেমন আছিস? এতদিন পর তোর সাথে দেখা, আমার কথা কি তোর একটুও মনে পড়ে নাই? এতটা নিষ্ঠুর হলি কি করে? রিয়া মেয়েটার মাথায় হাত দিয়ে বলল, চাচাতো বোন রে, আমি তো বন্দি ছিলাম। আমাকে ওরা আটকে রেখেছিল।
এই জন্য আসতে পারি নাই। এখন বল, তুই কেমন আছো? এই তো আপু, ভালো। তবে তোরে দেখার পর আরো ভালো লাগছে। আচ্ছা হয়েছে, এখন তো আমাকে একটু ছাড়, ভিতরে যাই আগে, পরে বাকি সব কথা হবে। রিয়া মেয়েটাকে ছাড়িয়ে যে ভিতরে যেতে চাইবে, তখন রিয়ার চাচাতো বোন আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে জোর ধরলো। আমি তো পুরো বোকা হয়ে গেছি, একদম মূর্তির মতো। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, মনে মনে চিন্তা করছি, চিনা নাই জানা নাই একটা মেয়ে এসে আমাকে জোর ধরলো, দেখি মানা যায়? রিয়া এসব দেখে তাড়াতাড়ি ওর বোনকে ধরে ছাড়িয়ে বলল, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছো সেই সব? হ্যাঁ, ও আমাদের এখানে মেহমান হিসেবে আসছে, আর বড় কথা হলো আমার বন্ধু, আর তুই? জানিস আপু, আমি শুনেছি মানব জাতির মন নাকি অনেক সুন্দর হয়। ওরা নাকি সুন্দর করে ভালোবাসতে জানে। আমি যখন পৃথিবীতে যাই তখন দূর থেকে ওদের দেখি শুধু, আর কিছু করতে পারি না। এই জন্য আমার অনেক দিনের ইচ্ছা মানব জাতিকে কাছ থেকে জড়িয়ে ধরা, আর আজকে তাই পূরণ হয়েছে। দ্বিতীয়বার যদি এমন ভুল করিস না, তাহলে তোর খবর আছে, মনে রাখিস। এখন ভিতরে যা। রিয়ার চাচাতো বোন ভেতরে যেতেই রিয়া আমাকে বলল, ওর ব্যবহারে কিছু মনে করবে না, আমি ওর পক্ষ থেকে তোমাকে সরি বলছি। ও হয়তো বুঝতে পারে নাই। আরে থাক, এসব বাদ দেন, আমি কিছু মনে করি নাই। এখন কি আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? রিয়া আমার কথা শুনে হাসি দিয়ে বলল, দাঁড়িয়েই থাকো, ভিতরে গিয়ে আর কি করবে? এখন আর কোনো কথা না বলে চুপচাপ ভিতরে চলো। রিয়ার সাথে ভেতরে ঢুকে আমি তো পুরোই বোকা হয়ে গেলাম। এত সুন্দর গোছানো বাসা আমি এর আগে কখনোই দেখি নাই। আর বাসার ভেতরে এত সুন্দর সুন্দর ডিজাইন করা, যা দেখে আমার মাথা তো পুরোই ঘুরে গেছে। মানে কি বলে, আমি যতই প্রশংসা করি না কেন, তাও প্রশংসার কমতি হবে। এতটাই সুন্দর ভেতরটা, বাইরে থেকে এতটাও সুন্দর না হলেও ভেতরটা অনেক সুন্দর। আমি শুধু চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছি, হঠাৎ রিয়া আমার চোখের সামনে হাত দিয়ে ইশারা করে বলল, তোমার দেখা কি হয়েছে? কি বলবো রিয়া, এত সুন্দর একটা জায়গায় এসেছি, এখন থেকে আমি চোখেই ফেরাতে পারছি না। অনেক সময় আছে ভাই, তুই পরে দেখিস। এখন আয়, আমি তোরে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমার মনটা মুহূর্তের ভিতরেই খারাপ হয়ে গেল। রিয়া আমাকে ভাই বলে ডাকবে? কলিজায় যে আঘাত পেলাম। যাকে আমি এতটা পছন্দ করি সে যদি আমাকে ভাই বলে ডাকে, কেমন লাগবে বলেন? হঠাৎ ভিতর থেকে রিয়ার মতো দেখবে একজন মহিলা বের হয়ে আসলো। তবে তার বয়স রিয়া থেকে একটু বেশি হবে হয়তো, কিন্তু তার শরীরে যেই পোশাক আছে তা দেখে আমি অনুমান করে নিলাম ইনি হয়তো রিয়ার ছোট চাচি। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এনি আমার ছোট মা। আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন আন্টি? রিয়ার চাচি আমাকে ধমক দিয়ে বলল, রিয়ার বন্ধু এসেছো নাকি তুমি এখানে? আর আমাদের আবার আন্টি বলছো? চাচি বলবে, চাচি। আমি রিয়ার দিকে ইশারা করে বললাম, কি বললো? রিয়া আমাকে উল্টা ধমক দিয়ে বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? তোর বুঝি চাচি ছিল না? এখানে সবাই হয়তো অন্য জাতি হতে পারে, কিন্তু তোর সাথে কেউ কি এখনো পর্যন্ত বেয়াদবি করেছে বল? এবার আমি মাথা উঁচু করে রিয়ার চাচির দিকে তাকিয়ে বললাম, আসলে আমি তো এখানে নতুন এসেছি, একমাত্র রিয়া ছাড়া কাউকে চিনি না। কিছু মনে করবেন না, কয়েকদিন আপনাদের সাথে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে একটা কথা কি জানেন চাচি, আপনি কিন্তু রিয়ার থেকেও বেশি সুন্দরী। আমার কথা শুনে রিয়ার চাচি হাসি দিয়ে বলল, তুমি ছেলেটা খুব কিউট। রিয়া, যা, ওর যেই রুমটা পছন্দ হয় ওইটাই দিয়ে দে। রিয়া আমাকে রেখে উপরে উঠতে উঠতে বলল, ছোট চাচি, আজকে আমি খুব ক্লান্ত। মৃদুকে বলো আমার পছন্দের রুমটা ওকে দেখিয়ে দিতে। লাদেন, তুমি প্লিজ কিছু মনে করো না। তুমি জানো তো আমার উপর দিয়ে কেমন একটা ঝড় বয়ে গেছে। এই বলে রিয়া উপরে চলে গেল। মনে মনে আমি বললাম, আমাকে বিপদে ফেলে চলে গেল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ রিয়ার চাচি সেতু বলে একটা ডাক দিয়ে আমাকে বলল, এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। এখানে তোমাকে কেউ কিছু বলতে পারবে না। আজকে থেকে মনে করো আমরা তোমার পরিবার। যে মেয়েটা আমাকে দরজার বাইরে জড়িয়ে ধরেছিল সেই মেয়েটা আমাদের সামনে এলো। তার মানে এই মেয়ের নাম তাহলে সেতু। দেখে কেমন যেন ডাইনি ডাইনি লাগে। সেতুর মা আমাকে বলল, যাও বাবা, আমার মেয়ের সাথে উপরে যাও, ও তোমার ছোট বোনের মতোই। আর যদি কোনো সমস্যা হয় আমাদের বলবে, কেমন? সেতুকে আমার বোন বলতে সেতু মুখ বাঁকে ওর মাকে বলল, আম্মু, তুমিও না যাকে তাকে আমার ভাই বানিয়ে দাও। ভালো লাগে না আমার এসব।
সেতুর মা সেতুকে ধমক দিয়ে বলল। যাবি তুই ওখানে নাকি? সেতু আর কিছু না বলে উপরে উঠতে লাগলো। আমি ওর পিছনে পিছনে যেতে লাগলাম। উপরে উঠতে উঠতে সেতু বলল, আচ্ছা, আপনি কি তখন রাগ করেছেন? হুম হুম। কি জন্য আমি আপনার সাথে রাগ করবো? না, ওই তখন যে আপনাকে আমি জড়িয়ে ধরেছি, আসলেই আপনার মতো হ্যান্ডসাম একজন ছেলে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বাহিরে দেখেছেন তো, হাতির মতো দানব, চেহারা কি বিশ্রী। আসলেই মানব জাতির মতো সুন্দর আর কেউ হতে পারে না। আর সেই সময়ের জন্য সরি, কিছু মনে করবেন না। না থাক, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। সেতু আমাকে একটা রুমের সামনে নিয়ে গিয়ে বলল, আপনার পরের রুমটাতে রিয়া আপু থাকে, আর এইটাই আপনি থাকবেন। আর বামে যে রুমটা আছে ওটাতে আমি থাকি। যদি ভয় পান আমাকে ডাক দিবেন, কেমন? মনে মনে বললাম, আমাকে তো কুত্তা কামড় দিছে, নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসি। সেতু দরজা খুলে রুমের ভেতরে ঢুকলো। সেতুর পিছনে পিছনে আমিও গেলাম। রুমের ভেতরে ঢুকে দেখি ভেতরে কিছুই নাই, একদম সবকিছু ফাঁকা হয়ে পড়ে আছে। আমি এসব দেখে বললাম, বাইরে সবকিছু এত এত সুন্দর আছে সাজানো, আর ভেতরে কিছুই নেই, তাহলে আমি থাকবো কোথায়? হ্যাঁ। সেতু আমার দিকে তাকিয়ে বলল, আসলেই এই রুমটা অনেক দিন হলো ফাঁকা হয়ে পড়ে আছে, কেউ থাকে না এখানে। এই জন্য সব কিছু অদৃশ্য হয়ে গেছে। তুমি একবার চোখ বন্ধ করে, আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। আমি সেতুর কথা শুনে হালকা করে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করছি সেতু কিভাবে জাদু করে। হঠাৎ করে সেতু আমাকে ধমক দিয়ে বলল, তুমি হয়তো জানো না, আমি একজন রাজার মেয়ে। আমাকে আলাদাভাবে স্পেশাল জাদু দেওয়া হয়েছে। এই জন্য বললাম ভালো করে চোখ বন্ধ করে দাও। একদম কিছুই দেখার চেষ্টা করবে না, নইলে কিন্তু তোমার প্যান্ট খুলে দিব। এবার ভালো করে চোখ বন্ধ করে নিলাম। মনে মনে বললাম, বদমাইশ মেয়ে একটা। এখানে আমি নতুন এসেছি, তাও তো ওদের মেহমান নাকি, আর আমার সাথে কি ব্যবহার করছে, লজ্জা করে না নাকি পরিদের লজ্জা নাই, কি জানি, হয়তো নাই। সে তো আমাকে বলল, এবার আস্তে করে চোখ খুলে দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কি না। হুম হুম। সে তোর কথা মতো আমি চোখ খুলে সামনে তাকে দেখি সবকিছু একদম সুন্দর করে সাজানো গোছানো আছে। তবে বিছানাটা এত উঁচু যে আমাকে এর উপরে উঠতে একটা মই লাগবে। আমি সেতুর দিকে ইশারা করে বললাম, এটা আগে ঠিক করে দাও, এত উঁচুতে আমি কিভাবে উঠবো? সেতু সামনে তাকে দেখে বলল, ও সরি সরি, দাঁড়াও, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। একদম তোমাদের মানুষেরা যেভাবে থাকে সেভাবে করে দিচ্ছি। এখানে জিনেরা থাকতো তো, আর তুমি তো দেখলেই ওরা কতটা উঁচু। সে তো হাতে ইশারা করতেই আমার চোখের সামনে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমি শুধু বোকার মতো তাকিয়ে আছি। সে তো আমার দিকে তাকিয়ে বলল, এখন সব কিছু ঠিকঠাক আছে তো? হয়েছে, ধন্যবাদ তোমাকে। তবে আমাকে কিছু শিখাও না, কি সুন্দর জাদু করো তোমরা। আপনার সব কিছু এখনো ছোট আছে, আগে বড় হোক পরে। আমি চোখ বড় করে বললাম, কি? আরে কিচ্ছু না, এমনি মজা করলাম। আচ্ছা, আমি কি তোমাকে নাম ধরে ডাকতে পারি? না, নাম ধরে ডাকার দরকার নেই, ভাইয়া বলে ডাকবে, ঠিক আছে? এই বললেই হলো? লাদেন বলে ডাকবো, এইবার ঠিক আছে? আচ্ছা, তুমি মনে হয় অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিয়ে নাও। এখন আমি আসি, ঠিক আছে? এই কথা বলে সে তো চলে গেল। আমি দরজা লাগিয়ে বিছানায় শরীর হেলিয়ে শুয়ে পড়লাম। কি আরাম! এত তুলতুলে বিছানায় আমি এর আগে কখনোই শুই নাই। কখন যে ঘুমিয়ে গেলাম আমি নিজেও বলতে পারি না। যখন ঘুম ভাঙলো তখন সামনে তাকে দেখি রিয়া ম্যাম কফি হাতে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে উঠে বললাম, আরে ম্যাম, এসব কি করছেন? আপনি আমার জন্য কফি নিয়ে এসেছেন? হুম, সেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর কতবার তোমাকে বলছি আমাকে ম্যাম ডাকবে না। আচ্ছা বাবা, সরি, ডাকবো না। হঠাৎ আমার রিয়া ম্যামের উপর চোখ পড়লো। রিয়া ম্যাম এত সুন্দর করে সাজুগুজু করেছে, কি বলবো। এমনিতেই তো তিনি এত সুন্দর, তার উপরে আরো সেজেছে, আমি তো ভাই পাগল হয়ে যাব। আবার পরেছে নীল শাড়ি, যেটা আমার খুব ফেভারিট। রিয়ার শরীর থেকে যে ঘ্রাণটা আসছে একদম আমাকে পাগল করে দিবে দিবে অবস্থা। রিয়া ম্যাম আমাকে আবার বলল, আগে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি বসে আছি এখানে, তাড়াতাড়ি করো।
বিছানা থেকে নেমে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া ম্যাম বসে বসে কি জানি চিন্তা করছে। আমি রিয়া ম্যামকে প্রশ্ন করলাম, রিয়া হঠাৎ করে আমার জন্য কফি নিয়ে আসলে, বিষয়টা বুঝলাম না। আমার কথা শুনে রিয়া বলল, আগে তো তুমি আমার জন্য কষ্ট করে কফি নিয়ে আসতে, তাই চিন্তা করলাম আজকে না হয় আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা লাদেন, আমাকে কেমন লাগছে বলো তো? কি বলবো আর, আমার মনে হয় কি জানেন, আপনার জন্য রূপবতীর শব্দটা আসছে। আপনার রূপ দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। ওগো রূপবতী, কোথায় তোমার বাড়ি? একা একা হেঁটে চলো আমাকে দিয়ে পারি। তোমার রূপের আগুনে পুড়ে আমি ছাই, শুধু চোখের আড়ালে আমি তোমাকেই দেখে যাই। এই পর্যন্ত বলে রিয়াকে আবার বললাম, আরেকটা কথা তুমি হয়তো জানো না, এই নীল কালার আমার ভীষণ পছন্দ। এক কথা এত এত সুন্দর লাগছে তোমাকে, আমি নিজেই এর রূপ দেখে পাগল হয়ে গেছি। হয়েছে, তোমার আর পাগল হতে হবে না। আমি যার জন্য সেজেছি সে পাগল হলেই হবে, আর লাগবে না। এখনো ওকে আমি দেখি নাই, না জানি আগে থেকে কেমন হয়েছে। রিয়ার কথা শুনে মুহূর্তে আমার মনটা খারাপ হয়ে গেল। তার মানে রিয়া আজকে অন্য কারোর জন্য সেজেছে, তাকে দেখানোর জন্য। বুকটা কেমন করে জানে কাঁপতে লাগলো, হয়তো রিয়াকে হারানোর ভয়ে কাঁপছে। শুধু বললাম, সে এখন কোথায়, আমি কি তাকে দেখতে পারবো? পারবে না কেন? অবশ্যই দেখাবো। এর মাঝে সে তো রুমে ঢোকে রিয়াকে বলল, আপু, তোর ক্রাশ কিন্তু বিয়ে করে নিচে, এটা তুই জানিস? রিয়া একটু মন খারাপ করে বলল, কি সব উল্টোপাল্টা কথা বলিস? সে তো হাসি দিয়ে বলল, হুঁ রে বড় বোন, ও বিয়ে করেছে অনেক দিন হলো। বিশ্বাস না হলে তুই কিছুক্ষণ পর নিজের চোখেই দেখতে পারবি। আমি বলে আসছি আমাদের বাসায় আসতে। আচ্ছা, এসব কথা পরে হবে, এখন তুই কি যাবি দেখতে? রিয়া আর কিছু না বলে সামনে চলে যেতে লাগলো মন খারাপ করে। বুঝেছি বেচারি খুব কষ্ট পেয়েছে মিতুর কথা শুনে, তবে আমি একটু খুশি হয়েছি। যা হয়েছে বেশ ভালোই হয়েছে, কি বলে? সে তো আমাদের দিকে তাকিয়ে বলল, এখন নিচে চলেন সাহেব, খাবার খেতে হবে না কি? সেতুর সাথে নিচে নেমে দেখি টেবিলের এক কোনায় রিয়া বসে নাস্তা করছে, আর তিনজন মেয়ে মিলে রিয়াকে খাবার দিচ্ছে। সেতু আমাকে ইশারা করে বলল, আপনি গিয়ে রিয়ার পাশে বসে পড়েন। মনে মনে চিন্তা করলাম রিয়ার মন এখন ভালো না, এর পাশে না বসাই ভালো। আমি চুপটি করে সেতুর পাশের চেয়ারে বসে বললাম। রিয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ নিচু করে দিল। সেতু মুচকে হাসি দিয়ে বলল, আমি কি খাবার বেড়ে নিব নাকি? আমি চুপচাপ সামনে থেকে খাবার নিয়ে খেতে লাগলাম। হঠাৎ করে রিয়া চাচি এসে বলল, রিয়া মা, তুই নাকি জানি জনিকে আসতে বললি? রিয়া মাথা ঝাঁকিয়ে বলল, জি চাচি। আমি আস্তে করে সেতুকে বললাম, এই জনিকে? সেতু আমাকে আস্তে করে উত্তর দিল, এই জনি হলো রিয়ার ক্রাশ। আসলে পরে দেখিও কুত্তার মতো চেহারা শালার, কিন্তু ওর যে শরীর, তোমাকে এক আঙ্গুল দিয়ে ঘুষি দিলে তুমি এক্কেবারে শেষ। আমি একটু ভাব দেখে বললাম, তুমি হয়তো আমাদের সম্পর্কে জানো না, আমাদেরও কিন্তু আলাদা স্পেল শক্তি আছে। ও যদি ঘুষি দেয় আমাকে, আমি কি ছেড়ে দেবো নাকি? আমার কথা শুনে সেতু সবার সামনে হো হো করে হাসতে লাগলো। এখন লজ্জায় মাথা কাটা যাচ্ছে, কেন যে নিজেকে বীর পুরুষ বলতে গেলাম শালা। রিয়া সেতুর দিকে চোখ ঘুরিয়ে বলল, এই তোর কি হয়েছে? এভাবে হু হু করে হাসছিস কেন? পাগল হলি নাকি? কি বলবো নাকি? হুম হুম। সেতু আমার দিকে তাকিয়ে বলল। আমি ইশারা বললাম, প্লিজ এসব কথা বলো না, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। সেতুর মা আমাদের সবাইকে থামতে বলে রিয়ার পাশে বসে বলল, জানিস রিয়া, তোর মার শেষ কথা ছিল আমি যেন তোর খুশির জন্য সবকিছু করি। আমি জানি তুই জনিকে আগে থেকেই পছন্দ করতি, কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে। তুই অযথা মন খারাপ করিস না। আমি তোর জন্য একটা রাজকুমার নিয়ে আসবো, দেখিস। রিয়া ওর চাষির কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, ওরা কখন আসবে? সেতুর মা একটু হতাশ হয়ে বলল। হয়তো কিছুক্ষণের ভিতরেই। এদিকে আমাকে সেতু বলল, কি এক মেয়ে, কুত্তার মতো চেহারা, শালার আবার ওকে দেখে ক্রাশ খাই। আপুর কি যে এক চোখ, এটাই বুঝি না। সে যাই হোক, এখন তো ওর বিয়ে করার বউ আছে, কি জানি ও কি করে। সেতু তোমার আপুর মুখে একটা মায়া মায়া ভাব আছে দেখছো? আমার কথা শুনে সেতু মুখ বাঁকিয়ে বলল, হুম,
বলেছে আপনাকে? কেন, আমার বুঝি মুখে মায়া মায়া ভাব নেই? মনে মনে বললাম, তোর দেখলেই তো ডাইনি বুড়ির মতো লাগে শালি। হঠাৎ করে দরজায় কলিং বেল বাজতে শুরু করলো। সে তো উঠে দরজা খুলে দিতেই আমার থেকে দ্বিগুণ উঁচু একজন পুরুষ আর একটা মেয়ে রুমে প্রবেশ করলো। মেয়েটা দেখে বোঝা যাচ্ছে ও হয়তো পরি হবে, আর এই জনি হয়তো জিন। তবে সেতুর কথা ঠিক, ওর চেহারা কি বিশ্রী। একবার ওকে হয়তো কেউ সামনে থেকে দেখলেই বেহুশ হয়ে যাবে। আবার এই ছেলেকে দেখে নাকি রিয়া ক্রাশ খায়। কিভাবে কি ভাই? ওদের দেখে রিয়া টেবিল থেকে উঠে ওদের সামনে গিয়ে বলল, আসতে কোনো সমস্যা হয় নাই তো জনি? জনি মুখ লম্বা করে ইয়া বড় বড় করে হাসি দিয়ে বলল, না রিয়া। আমি তো ওর হাসি দেখে বললাম, শালা কিভাবে হা করে দেখছি, মনে হয় আমাকে আস্ত ওর মুখের ভেতর ঢুকিয়ে দিতে পারবে। সে তো আমার কথা শুনে বলল, আরে আসতে বলো, আপু শুনলে পরে কিন্তু মন খারাপ করবে। আমি আর কিছু বললাম না। সামনে তাকিয়ে রিয়ার কাহিনী দেখতে লাগলাম। জনি আর ওর বউ সোফায় বসার পর রিয়া জনির বউকে সরাসরি প্রশ্ন করলো, আমি যদি তোমার সতীন হই তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? এই কথা বলতেই জনি আর ওর বউ বোকার মতো রিয়ার দিকে তাকিয়ে আছে। এদিকে আমরা ভাবছি রিয়া একজন বিবাহিত জিনকে আবার বিয়ে করতে চায়। ছি ছি। রিয়ার চাচি তো বলেই দিল, রিয়া, তোর মাথা খারাপ হয়ে গেছে? এসব উল্টাপাল্টা কি কথা বলছিস? রিয়া ওর চাচির কথার উত্তর না দিয়ে জনিকে বলল, জনি, তুমি জানতে তো আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তবে সেটা প্রকাশ করি নাই। আর তুমি আমাকে কিছু না বলে কিভাবে বিয়ে করলে? এবার জনি মোটা কণ্ঠস্বরে উত্তর দিল, আপনি এখানকার রানী, আপনাকে বিয়ে করার ক্ষমতা আমার নাই, হয়তো সেই যোগ্যতা আমার আজও হবে না। দেখেন রিয়া, আমরাও ভালোবেসে বিয়ে করেছি। আমি চাই না আমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। আমার থেকে এখানে আরো ভালো শত শত জিন আছে, আপনি তাদের কাউকে জীবন সঙ্গী করে নেবেন। তবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দিবেন। যদি এজন্য আমাকে ডেকে থাকেন তাহলে আমার কাছে কিছুই করার নাই। এই কথাগুলো বলে জনি আর ওর বউ চুপচাপ দরজা দিয়ে বের হয়ে চলে গেল। রিয়া ধপ করে নিচে বসে গেল। এখন একদম সবকিছু নীরব হয়ে গেছে, কোনো কথা নেই এখানে। আমি আস্তে করে টেবিল থেকে উঠে রিয়ার সামনে গিয়ে বললাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার জন্য হাজার হাজার ছেলে পাগল, এই জন্য আপনাকে বিশ্ব সুন্দরী বলা হয়েছে। আর আপনি কিনা এই যার কোনো চেহারা নাই। কি আর বলবো, আপনার প্রশ্ন যে এমন হবে এটা আমি জানতাম না। বিয়ে হবার পরেও তাকে বলেন বিয়ে করতে। কি আর বলবো আপনাকে। আবার ওর কত বড় সাহস আপনার মুখের উপর কথা বলে। থাক, আমি কি বলবো। আমি এখানে মেহমান হয়ে এসেছি, আপনার পছন্দের মানুষ এমন হবে যে আমি এটা জানতাম না। ঠাস ঠাস করে রিয়া আমার গালে দূরে চড় দিয়ে বলল, তুই চাকর চাকরের মতো থাকবি, আমার বিষয়ে নাক গলাতে আসবি না। আমার কি পছন্দ আর না পছন্দ সেটা কি তোরে বলতে হবে রে? 2 টাকার চাকর আবার আসছে আমার চামচাগিরি করার জন্য। চুপচাপ এখানে আসলি, খাবি, ঘুমাবি, আর নইলে আবার চাকর হয়ে কাজ করবি। দ্বিতীয়বার যদি এমন কিছু বলিস না, তোর মায়ের মতোই তোরে মেরে কেটে এমন টুকরো করব যে তোর শরীরের টুকরোগুলো কেউ খুঁজে পাবে না। আসছে আমার পছন্দের কথা বলতে। তুই কি জানিস রে, শালা ভালোবাসার হয় মন থেকে, চেহারা দিয়ে আমি কি করব? রিয়ার রাগে চোখ মুখ লাল করে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছু বুঝতে পারছি না। আমার সামনে সেতুর মা দাঁড়িয়ে আছে, আবার সেতু এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাহিনী এতক্ষণ দেখছিল। আমার দিকে একবার তাকিয়ে সেতু ওর মাকে বলল, আম্মু, আপু এটা কি করলো? সেতুর মা আমার কাছে এসে বলল, আমি ওর পক্ষ থেকে তোমার কাছে মাপ চাইছি বাবা। মেয়েটা ওর প্রেমে পড়ে পাগল হয়ে গেছে। কি করব বলো, বুঝলেও বুঝতে চায় না। আমি মুচকে হেসে বললাম, আসলে এই শব্দটা আমার চাচ্ছি। আমি যদি এখানে না আসতাম তাহলে এমন হতো না। আর রিয়া তো ঠিকই বলেছে, চাকর তো চাকরের মতোই থাকবে। সে তো এবার আমার পাশে দাঁড়িয়ে বলল, আপু তোমাকে এই কথা বললো কেন? আমি নিচে বসে বললাম, এটা বলবো ঠিক আছে, তবে আমাকে কথা দিতে হবে এসব যেন কেউ জানতে না পারে। একটা কথা কি জানো, সে তো মানুষ বলে অভাবে নাকি স্বভাব নষ্ট। আর আমি নিজের মাকে খুনের অপরাধে জেলে যাই, আর সেই ফাঁসি থেকে বাঁচার জন্য চাকর হয়েছি। কি কপাল না আমার। আর আজকে যাকে বাঁচাতে গিয়ে মরতে বসেছিলাম সে আমাকে। সে তোর আম্মু আমার পাশে বসে বলল, বলো তো তোমার কাহিনী কি, আমি শুনতে চাই। আমি কথা দিচ্ছি এসব কথা কখনো বাহিরে যাবে না। আন্টির দিকে তাকিয়ে এক এক করে আমার জীবনের সব কাহিনী বললাম। সব শুনে সেতুর আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, কি বলেছে তোমার কেউ নেই, আমি আছি তো।
আমি কি তোমার মায়ের মতো না? আজ থেকে যখনই তোমার কোনো কিছু দরকার হয় আমাকে বলবে। নিজের মনে যত যা ইচ্ছা তাই করবে। কেউ যদি কিছু বলে তাহলে আমাকে বলবে, কেমন? পিছন থেকে সেতু বলল, আরে আমি আছি তো আম্মু, ওর কিছুই হবে না। এখান থেকে যাওয়ার রাস্তা আমাকে দেখিয়ে দেবে। আমি এখানে এসে অনেক বড় ভুল করেছি। আমার কথা শুনে সেতু আর সেতুর মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার বললাম, আমি কি কিছু ভুল বলে ফেলেছি? সেতুর আম্মু আমাকে ধমক দিয়ে বলল, এসব উল্টাপাল্টা কি চিন্তা করো, হ্যাঁ? এখানে রিয়াই কি তোমার আপন? আমরা বুঝি তোমার কেউ না? বুঝেছি, এখন তোমার মাথা গরম হয়ে আছে। সেতু, ওকে রুমে দিয়ে আয়। আগে ঘুমিয়ে মাথা ঠান্ডা করুক, ঠিক আছে? এই বলে সেতুর মা চলে গেল। সেতু আমার হাত ধরে বলল, আচ্ছা, আপনার হাতে তো ঠান্ডা কেন? আমি সেতুর হাতটা ঝাঁকি দিয়ে ফেলে বললাম, এভাবে এমন ফালতু ব্যবহার করো কেন? হ্যাঁ, তুমি বোঝো না সেতু, আমার এসব ভালো লাগে না। সেতু মুখ বাঁকিয়ে উপরে উঠতে উঠতে বলল, আমরা কি পৃথিবীর মানুষের থেকে কম সুন্দরী যে আমাদের পছন্দ হয় না? দেখো সেতু, তুমি এখনো পিচ্চি একটা মেয়ে, এত কিছু বুঝবে না। সেতু দাঁড়িয়ে চট করে বলল, আপনি আজকে আমার সাথে এক রাত থাকেন, শুধু সকালে দেখবেন আমাদের কতগুলো বেবি হয়ে যাবে। চুপচাপ উপরে উঠতে উঠতে বললাম, কি এক পাগলের বাসায় আমি এসেছি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দরজার বাইরে থেকে সেতু বলছে, ভালো করে ঘুমাও প্রিয়। আর আমি কিন্তু ছোট না, তুমি চাইলে ট্রাই করে দেখতেই পারো। আমি তোমার জন্য সব সময় তৈরি। আচ্ছা, মানুষ জাতি কি এত সুন্দর হতে পারে? সেতুর কথা কানে না দিয়ে রুমে এসে শুয়ে আমি শুধু রিয়ার কথা চিন্তা করছি। রিয়া কিভাবে আমাকে চট দিতে পারলো? আমার কারণে ও বেঁচে ফিরে এখানে আসলো, আর আমাকে জীবনে আর যাই করি কাউকে আর সাহায্য করবো না। বিছানায় শরীর লাগাতেই কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারে না। হলো তখন আমি সামনে তাকে দেখি, আমার সামনে রিয়া কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ঘুম থেকে উঠতে দেখে রিয়া বলল, সেই কখন থেকে তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, মাগার তোমার ঘুম ভাঙার খবর নাই। আমি রিয়ার কথার উত্তর না দিয়ে চুপচাপ উঠে দরজা দিয়ে বের হতে বললাম, ম্যাম আসলে আমি সরি। আমি যে আপনার টাকার কেনা গোলাম এটা আমার মনে ছিল না। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখানেই আপনার জন্য কফি নিয়ে আসছি। রিয়া মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে। থাকবে আমার কি? আমাকে বলে আমি নাকি 2 টাকার চাকর হয়ে তার সম্পর্কে কথা বলতে আসছি। নিচে নেমে সরাসরি কিচেন রুমে চলে গেলাম। কিচেন রুমে গিয়ে তো আমি পুরাই বোকা হয়ে গেলাম। এখানে প্রায় 10 জনের মতো মেয়ে আছে, সব কটা মেয়ে মিলে রান্না করছে। এতগুলো মেয়ের ভিতরে আমি একা একটা নিরীহ ছেলে আসা ঠিক হয় নাই। আবার ওরা কিন্তু পরে কখন যে আমাকে কি করে বসে, কেন যে সকাল সকাল রাগ দেখাতে গেলাম। আমাকে দেখে সব কটা মেয়ে দূরে চলে গেল। আমি শুধু উচ্চারণ করে বললাম, আমাকে শুধু কফি বানানোর জিনিসপত্রগুলো দেন। এটা বলতে আমার সামনে সবকিছু আপনা আপনি চলে আসলো। আমি ঠান্ডা মাথায় কফি বানাতে লাগলাম। আমাকে কফি বানাতে দেখে পিছন থেকে একটা মেয়ে বলল, আপনি আমাদের এখানে মেহমান হিসাবে এসেছেন। যদি রাজকুমারী দেখতে পারে আপনি কফি বানাচ্ছেন তাহলে আমাদের অবস্থা শেষ করে দিবে। আমি কফি বানাতে বানাতে বললাম, চিন্তা করবেন না, কারো কিছু হবে না। আর কে বলছে আমি এই বাসার মেহমান? আমি তো এখানে চাকর হিসেবে আসছি। আমি নাকি 2 টাকার চাকর? বাবা, সকাল সকাল কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? পিছনে তাকে দেখি রিয়া চাচি চলে আসছে। আমি কফির মগটা হাতে নিয়ে বললাম, আমি তো এখানে। সেতুর আম্মু জোরে আমাকে ধমক দিয়ে বলল, হয়েছে তোমার বলা? রিয়া, ও রিয়া। সেতুর আম্মু চিল্লাচিল্লি শুনে সবাই কিচেন রুমে জড়ো হয়ে গেছে। রিয়ার ছোট চাচা এসে বলল, এই তুমি কি সকাল সকাল আমাকে ঘুমাতে দিবে না নাকি? সেতুর মা জোরে ধমক দিয়ে বলল, তোমার ঘুম রাখো আগে। আমাদের এখানে যে একজন মেহমান আছে সেটা তুমি জানো না? কালকে তোমার মেয়ে ওই ছেলেকে চাকর বলেছে। এখন ছেলে সকাল সকাল কফি বানাতে আসছে। রিয়া, আমি জানি না আগে তোদের মাঝে কি হয়েছে না হয়েছে। তুই এখানেই এই ছেলের কাছে মাপ চা। একটা বিবাহিত বিশ্রী ঝিনের জন্য তুই যে এমন করতে পারবি এটা আমার জানা ছিল না। আমি তোরে আমার নিজের মেয়ের মতো মনে করি, কিন্তু তাই বলে যে তুই আজে বাজে কিছু করবি এটা আমি সহ্য করব না। মানলাম ও আগে তোর জন্য চাকরের কাজ করেছে, বেচারা তো ফাঁসি থেকে বাঁচার জন্য চাকর হয়েছে। যে ছেলে তার জীবন বাঁচিয়ে রেখে তোরে বাঁচিয়েছে এখন পর্যন্ত নিয়ে আসছে, আর তুই? সেতু তাড়াতাড়ি ওর আম্মুর কাছে গিয়ে বলল, আরে আম্মু, হয়েছে তো, এখন এসব কথা বলা বন্ধ করো। ও তো সেতু কিছু বলার আগে আমিও বলে দিলাম, আমি তো বাইরের একটা মানুষ,
আমার জন্য কেন নিজেদের মাঝে ঝামেলা করবে? তাই তো সেতু, চিন্তা করো না, আমি তোমাদের এখানে থাকতে আসি নাই। সেতুর বাবা সবাইকে থামতে বলে রিয়ার সামনে গিয়ে বলল, ওকে তুই নিজেকে এখানে নিয়ে এলি, ও একমাত্র তোরেই বিশ্বাস করে। এখন তুইও কি ওর জন্য শত্রু হয়ে যাবি? যা ইচ্ছা তাই কর তুই। আজকে তো তোর হাতে সবকিছু তুলে দেবো, তবে এই ছেলের যদি কিছু হয় না তখন বলবো, এখন না। এই সবাই এখন যার যার কাছে যাও। সেতুর আম্মু বলল। কিন্তু সেতুর বাবা বলল, ওদের বিষয় ওরা দেখে নিবি, এখানে আমাদের না থাকাটাই বেস্ট। এই বলে সেতুকে নিয়ে ওর বাবা মা চলে গেল। হঠাৎ করে রিয়া লাফ দিয়ে আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দাও। তখন আমার এভাবে তোমাকে বকা দেওয়া ঠিক হয় নাই। কি করব বলো, এতদিনের ভালোবাসা, তাই রাগ মেটাতে পারি নাই। আর আমি নিজেও জানতাম না রাগের মাথায় তোমাকে এমন কিছু বলে ফেলবো। রিয়াকে কোনো মতে সারিয়ে বললাম, থাক, আপনাকে আর মাপ চাইতে হবে না ম্যাম, দোষ তো আমার। রিয়া চোখের পানি মুছে আমার একটা হাত ধরে টানতে টানতে উপরে একটা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বিছানার উপর বসে বলল, আমি কি সত্যি অনেক বড় অপরাধ করে ফেলেছি? আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। রিয়া আবার আমাকে বলল, কি হলো, কথা বলবে না? এবার আমি আস্তে করে উত্তর দিলাম, জানেন ম্যাম, আমার কোনো কিছুর মাঝে অভিমান ছিল না। না, আপনি আমার গালে থাপ্পড় দিতে পারলেন, তাও আবার সবার সামনে। আমার বুঝি মান সম্মান নাই? লাদেন, আমি বলছি তো সরি। এখন কি তোমার পায়ে ছুঁয়ে মাপ চাইতে হবে? আমি কি সেটা বলছি? তো আমি হাসতে হাসতে বললাম, জানেন ম্যাম, কেন আপনাকে বিশ্ব সুন্দরী বলা হয়? কেন? আপনি এক যেই সুন্দরী, আবার তেমন মায়াবী। আপনাকে দেখে যে কেউ আপনার প্রেমে পড়তে বাধ্য। কে বলছে আমি সুন্দরী? যদি সুন্দরী হতাম তাহলে আজকে আমাকে রেখে ও অন্য কাউকে বিয়ে করতে পারতো। একটা সত্যি কথা বলবো ম্যাম, আবার ম্যাম? এত পেঁয়াজ আমার ভালো লাগে না। এখন বলেন বলবো কিনা। আচ্ছা ঠিক আছে বাবা, বলো কি বলবা। আপনি জানেন তো আপনি কতটা সুন্দরী? আমার কথা শুনে রিয়া একটু চিন্তা করে বলল, আচ্ছা তুমি এখনো পর্যন্ত এই কথাটা কতবার আমাকে বলেছো? এত কিছু আমি জানি না, তবে আপনি আমার কাছে সবচেয়ে সেরা সুন্দরী। এই জন্য সবসময় আমি আপনাকে সুন্দরী বলি। জানেন, প্রতিটা ছেলের স্বপ্ন আপনার মতো সুন্দর কোনো মেয়েকে বিয়ে করা। রিয়া আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তাই নাকি? তা তুমিও বুঝি আমার মতো সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও? আমি এবার একটু সুযোগ পেয়ে বললাম, সেই সুযোগ যদি আমার হাতে আসতো তাহলে কখনোই এমন সুযোগ মিস করতাম না। রিয়া, আমি তোমার এত কাছের মানুষ না, জানি না আমার কথাটা বলা ঠিক হবে কিনা। আচ্ছা, আমার থেকে কি জানি জনি বেশি সুন্দর, নাকি ওর শক্তি আর জাদু আছে বলে তোমাকে ওর পছন্দ? ওর কারণে আমাকে সবার সামনে চড় না দিলেও পারতে। রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, তখন আসলেই আমার মাথা গরম ছিল। আর কে বলছে জানি তোমার থেকে সুন্দর? এক সময় ওর জন্য পাগল ছিলাম। এখন যে আমি আর আমার মনকে বুঝতে পারি না, কোনোভাবেই নিজের আবেগ কন্ট্রোল করতে পারি না। আর তুমি একটা কথা বললে কেন যে তোমার থেকে কি জানি সুন্দর? এবার আমি মাথা নিচু করে চোখ বন্ধ করে বললাম, আর নিজের মনের ভিতরে রাখা কথাগুলো চাপিয়ে রাখতে পারছি না, আজকে সবকিছু বলেই দেব। আসলেই আপনাকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিনে আপনার প্রেমে আমি পড়েছি। এজন্য তো আমি আপনার জীবন, আমার জীবন বাজে রেখেই বাঁচালাম। কি করব বলেন, আমার যে এই পৃথিবীতে বিশ্বাস করার মতো কোনো মানুষ নেই। জানি না কিভাবে আপনাকে এত ভালোবেসে ফেলেছি, হয়তো আপনার সাথে থাকতে থাকতেই এমন হয়ে গেছে। আমার মতো আপনাকে যারা প্রথম দেখেছে সবাই এই কথাটা বলতেই চাইবে যে আমি আপনাকে ভালোবাসি। বলতে পারেন আমিও ওদের মতো একজন। তবে পার্থক্য শুধু এই জায়গায়, আমি জীবন বাজি রেখে সবসময় আপনার পাশে ছায়া হয়ে থাকবো। হয়তো দূর থেকে ভালোবেসে যাব, তাতেও আমার চলবে। কারণ মানুষ বলে দূর থেকে ভালোবাসার মাঝে নাকি অনেক মজা থাকে। আজকে যখন দেখলাম আপনি জনিকে বিয়ে করবেন বলছিলেন, তখন যে আমার কেমন লাগছিল, কি করে যে আপনাকে বোঝা দেবো। দেখেন, আমি কি বোকা? মনের ভেতরে যত কথা চাপা পড়েছিল সব আজকে বলে দিলাম। যদি আমি ভুল কিছু বলে থাকি মাফ করে দেবেন। চাকরের মুখে এসব কথা নাকি মানায় না। আমি এই পর্যন্ত বলে কথা বলা বন্ধ করে দিলাম। আমার বলা প্রতিটা কথা রিয়া ভালো করে শুনলো, কোনো কিছু বলছে না, হয়তো অন্য কিছু চিন্তা করছে। কিছুক্ষণ পর রিয়া আমার সামনে এসে বলল, আর কখনো তুমি নিজেকে চাকর মনে করবে না। তবে তুমি যেই কথাগুলো বললে এইগুলো তোমার বলা উচিত হয় নাই।
আমি রাগ করি নাই, তবে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কারোর প্রেমে পড়বে। আমি এখানকার রানী হব আজকে, আমার কথা মতো সবাই চলবে। ধরো তোমাকে আমি বিয়ে করলাম, পরে সবাই যখন জানতে পারবে তুমি এক সময় আমার জন্য চাকরের কাজ করতে, তখন আমার সম্মান কোথায় থাকবে? আমি যেমন এখানকার রানী, তেমনি আমার যোগ্যতা অনুযায়ী কোনো রাজা বিয়ে করে নেব। তুমি এখানে বেড়াতে আসছো আমার বন্ধু হয়ে, বন্ধু হিসেবে থাকো। আর যদি কাউকে পছন্দ হয় আমাকে বলবে, কেমন? আর আমার বলা কথাগুলো শুনে মাইন্ড করো না। তুমি নীরবে একটু চিন্তা করে দেখবে আমার সাথে তোমার মানায় কিনা। ভালোবাসা তো পরের কথা, এখন ঘুমা, কেমন? আর কিছুক্ষণ পর রেডি হয়ে রাজ দরবারে যাবে। আজকে আমি সমস্ত দায়িত্ব নিব এখানকার। আমি কি বললাম মনে থাকবে তো? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, হুম। রিয়া কফের মগটা আমার হাতে দিয়ে বলল, আর কিছুক্ষণ পর আমার সাথে দেখা করার জন্য তোমার অনুমতি লাগবে, এটা জানো। থাক, এত কিছু তোমার জানা দরকার নেই, ধীরে ধীরে সব কিছু জানতে পারবে। আচ্ছা আমি গেলাম, কেমন? রিয়া চলে যাওয়ার পর চুপচাপ গিয়ে বিছানার উপরে বসলাম। চোখ থেকে এক ফোঁটা জল নিচে গড়িয়ে পড়লো। রিয়া আমাকে এই কথা বলতে পারলো আমি নাকি তার যোগ্য নই? ঠিকই তো বলছে। আমি একজন সামান্য চাকর হয়ে কিভাবে ওকে বলি ভালোবাসি? আবার এখানকার রানী। নিয়তির কি আজব খেলা। হ্যাঁ, রিয়া জনিকে ভালোবাসে, কিন্তু জনি তার ভালোবাসা ফিরিয়ে দিল। আর আমি যে রিয়াকে এতটা ভালোবাসি, সে আমাকে ফিরিয়ে দিল। এই একটা গান আছে না, আমি যারে চাই বিধি সে আমারে চায় না, আমি যারে চাই না বিধি সে আমারে পায় না। পৃথিবীর নিয়ম নীতি কিছুই বুঝি না, কি আজব একটা খেলা। হ্যাঁ, আর এর নাম দিয়েছে মানুষ ভালোবাসা। এই ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে। আমি তো রিয়ার জন্য নিজের জীবনের কথা চিন্তা করি নাই। রিয়া কিভাবে আমাকে এসব কথা বলতে পারলো? হঠাৎ দরজায় কটকট আওয়াজ শুনে দরজা খুলে দিলাম। দরজার বাইরে দেখি সেতু কিসের জন্য ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাশ কাটিয়ে সেতু ব্যাগগুলো বিছানার উপর রেখে বলল, তার সবকিছু কি মিটমাট হয়েছে? আমি একটু উদাস হয়ে বললাম, হয়েছে। সেতু হাসি দিয়ে বলল, আপু তাহলে আপনাকে অন্য কিছু বলেছে তাই না? এই জন্যই মন খারাপ। আচ্ছা, আপুর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। সেতু হাসি দিয়ে বলল, আমি তো আছি, আমাকে নিয়ে একবার চিন্তা করে দেখেন না। দেখো সেতু, ফাজলামি করো না। আজকে এমনি আমার মন খারাপ। এখন বলো এই ব্যাগের ভিতরে কি আছে? আপনার জন্য আলাদা কাপড় তৈরি করে আনা হয়েছে, এগুলো পরে তৈরি হয়ে নিচে রাজদরবারে যাবেন, ঠিক আছে? এখন আমি আসি। সেতু সকাল থেকে কিছু খায় নাই, খুব ক্ষুধা পেয়েছে, কিছু হবে কি? সেতু আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাইকে বলল, এই বাসায় সবাই কি করে বুঝি না। আসলেই আমি সবার পক্ষ থেকে সরি। আপনারা মানুষ যে সকালে নাস্তা করেন এটা আমি জানতামই না। আমরা তো আরো অনেক পরে খাই। সেতু দরজা দিয়ে বের হতে হতে বলল, 5 মিনিট অপেক্ষা করেন, সব কিছু রেডি করে নিয়ে আসবো। তারপর খেয়ে তৈরি হয়ে নিচে যাবেন, কেমন? এই কথা বলে সেতু চলে গেল। সেতুর কথা মতো কিছুক্ষণ পর খাবার এসে গেল। খেয়ে টেয়ে ব্যাগ খুলে দেখি নীল কালারের একটা পাঞ্জাবি আর পায়জামা, এর সাথে ম্যাচিং করে করে কালো ঘড়ি, শু, টুপি আর নীল কালারের একটা ফোনও আছে। এগুলো দেখে একটা হাসি দিলাম। এখানে সব দেখে আমার পছন্দের কালারের সবকিছু পরে রেডি হয়ে নিলাম। নিজের কাছে একজন রিয়েল হিরের মতোই লাগছে। সব মিলিয়ে একদম চাকানাকা। দেখলেন, নিজের প্রশংসা নিজেই করছি। কি আর করবো, আপনারা তো আমাকে নিয়ে আর প্রশংসা করবেন না। রুম থেকে বের হয়ে যেই দরজা খুললাম, তখন আমার সামনে দাঁড়ানো দুজন মেয়ে বলল, মাশাল্লাহ, পৃথিবীর মানুষ কি সত্যি এত সুন্দর হতে পারে? আজকে আমি নিজ চোখে না দেখলে বলতেই পারতাম না। আমি একটা মেয়েকে উদ্দেশ্য করে বললাম, তোমরা এই বাসায় কি কাজ করো? মেয়েটা বলল, এই তো ঘোরাফেরা আর সেতুমনির জন্য নাস্তা তৈরি করা এই পর্যন্ত। আমি আর কথা না বাড়িয়ে বললাম, এখন বলেন আমাকে কোথায় যেতে হবে? আমি তো রাজ দরবার চিনি না। মেয়েটা আমাকে নাস্তা দেখিয়ে বলল, এইদিকে সোজা চলে যান, তবে আপনি নিজেকে একটু আড়ালে রাখবেন। আপনাকে যে কেউ আজকে দেখ আপনার প্রেমে পড়তে বাধ্য। আমি আর কিছু না বলে হাসতে হাসতে নিচে চলে গেলাম। বাসা থেকে বের হয়ে রাজ দরবারে যাব বলে সামনে যাচ্ছি। কিছুটা পথ অতিক্রম করার পর সামনে বিশাল আকারে একটা রাজপ্রাসাদ পড়লো। বাসার গেটের সামনেই বড় বড় দানব দাঁড়িয়ে আছে। দুজনের হাতে ধারালো দুইটা তলোয়ার, আর ওদের চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে হবে অবস্থা।
মনে মনে বললাম, আজকে আমাকে আর রাজ দরবার যেতে হবে না। যদি একবার ওদের হাতে আমি পড়ি না, তাহলে আমি শেষ। তাও প্রাণের মায়া ত্যাগ করে দানবের কাছে গেলাম। একটা দানব আমার দিকে তাকিয়ে বলল, কাকে চাই এ বাচ্চা ছেলে? আসলে আমাকে বাচ্চা বলার কথাই, কারণ আমার থেকে 3 গুণ উঁচা আর বিশাল দেহ বিশিষ্ট আকারে দানবটা দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, জি, আমাকে রাজ দরবারে যেতে হবে। দানবটা আমার দিকে একবার ভালো করে তাকিয়ে বলল, তুমি তো আমাদের এখানে খেও না, হয়তো পৃথিবী থেকে এসেছো, তাই না? আমাদের এসব জেনেও লাভ নেই। দেখ, আমি এখানকার পাহাদার। ভিতরে যেতে হলে অনুমতি লাগবে, তা অনুমতি নিয়ে এসেছো তো, তাই না? কি এক বিপদের মাথা খেয়ে এখানে এসেছি। এই কথা ওই কথা বলে আর ভালো লাগছে না। এবার আমি হাসি মুখে বললাম, আমার কাছে তো সেই অনুমতি নেই। ভিতরে গিয়ে এখানকার রানীকে বলবেন লাদেন নামে একজন ছেলে এসেছে, তাকে কি ভিতরে ঢুকতে দেবো? তাহলেই হবে, কারণ আমি ওর ফ্রেন্ড, বুঝলেন? দামটা বোকার মতো আমার দিকে তাকিয়ে বলল, সত্যি তো? বিশ্বাস না হলে ভিতরে গিয়ে একবার বলেই দিয়ে দেখেন। আমার কথা মতো দানবটা ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, কোনো মিথ্যা কথা বলছো না? হে, ম্যাম তো বলেছে আপনাকে নাকি চিনে না। আর আপনি আমাদের রাজ্যে কিভাবে এলেন? তাড়াতাড়ি এখান থেকে চলে যান। যদি আপনি অন্য কারোর নজরে পড়েন তাহলে শেষ। আমি আর কি বলবো, আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। রিয়া নিজ মুখে বলছে আমাকে নাকি চেনে না। মুচকে একটা হাসি দিয়ে যে পিছনে ফিরে হেঁটে যাব, তখনই পিছন থেকে ডাক আসলো। লাদেন। আমি আবার পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। ওর মাথায় সোনার একটা মুকুট আর ওর পরনে নীল একটা শাড়ি, একদম আমার সাথে ম্যাচিং করে সবকিছু পরেছে মনে হয়। আমাদের দেখলে যে কেউ কাপল মনে করবে। দানবটা আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি সত্যি? আমি শুধু রিয়াকে বললাম, আমাকে নাকি আপনি চেনেন না? থাক, আর চেনা লাগবে না, আমি চলে যাচ্ছি। রিয়া হুট করে আমার সামনে এসে আমার একটা হাতে ওর হাত পেঁচিয়ে বলল, আরে আমি তো তখন মজা করে বলেছি যাতে আমি এসে তোমাকে নিয়ে যাই। আর তুমি এত দেরি করলে আসলে কেন? হুম, আমি আসার আগে আমার চাচা আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে। এই জন্যই তো বললাম তাহলে আমি চলে যাই। দাঁড়িয়ে থেকে কি আর কোনো লাভ আছে? রিয়া আমাকে বলল, ভিতরে চলো, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই, কারণ তুমি আমার একমাত্র বন্ধু। রিয়া আমাকে হাত ধরে ভিতর নিয়ে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি। রিয়া, একটা কথা বলবো? বলো। তুমি শরীরে যে সুগন্ধি ব্যবহার করো না, আমি তো মাঝে মাঝে তোমার মাঝে মন যায় মগ্ন হয়ে যাই। হয়েছে, আর পাম দিতে হবে না। এখন চুপচাপ থাকো তো, কোনো কথা বলবে না, ঠিক আছে? আমার পাশে গিয়ে দাঁড়িয়ে শুনবে আমি কি কি বলি। হঠাৎ করে রিয়া দাঁড়িয়ে বলল, আমার জন্য নিজের জীবন দিতে পারবে তো? হঠাৎ এই কথা রিয়া? না, আমি শুনেছি ভালোবাসার জন্য মানুষ নাকি সব কিছু করতে পারে, এমনকি মরতেও পারে। তুমি আমার জন্য জীবন দিতে পারবে? আমি শুধু বললাম, তুমি না আমাকে বললে আমি তোমার যোগ্য না, এখন হঠাৎ এই কথা বলছো যে? কার মন কখন পরিবর্তন হয় এটার কোনো সময় আছে? এখন আমি তোমাকে কি বললাম, আমার জন্য সব কিছু করতে পারবে তো? আমাকে কথা দাও। রিয়ার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বললাম, বিনিময়ে আমার পাশে থাকবে তো? রিয়া আমার হাতটা জড়িয়ে ধরে বলল, এইভাবে তোমাকে ধরে রাখবো। এখন চলো, আর আমার সাথে ম্যাচিং করে তোমার জন্য সব কিছু নিয়ে আসছি। আমি জানি তোমার নীল কালার খুব পছন্দ। কেমন হয়েছে বলো তো? এবার আমি খুশি হয়ে বললাম, অনেক অনেক ভালো হয়েছে। আমি আবার বললাম, রিয়া, তুমি সিরিয়াস ভাবে ভেবে চিন্তে বলছো নাকি তুমি আমার সাথে মজা করছো? রিয়া আমার দিকে আমার চোখে ওর চোখ রেখে বলল, আমি হয়তো তোমাকে মিথ্যে কথা বলতে পারি, কিন্তু আমার চোখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমিও তোমার সাথে থেকে তোমার ব্যবহার সব কিছু আমার পছন্দ হয়েছে। বিশেষ করে তুমি যখন আমাকে বাঁচিয়ে নতুন করে জীবন দিয়েছো, তখন থেকেই আমি এই মন তোমাকে দিয়ে দিয়েছি। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যার জন্য বেঁচে এই পর্যন্ত আসলাম, যদি জীবনে বিয়ে করি তাহলে তাকেই করব, আর কাউকে না। আর আমি জনিকে ডেকে এনে ভালোবাসার কথা এই জন্য বলছি, যাতে আমি বুঝতে পারি আমার জন্য তোমার মনে কতটুকু ভালোবাসা আছে। কি তুমি এভাবে আমাদিকে তাকিয়ে কি দেখছো? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমিও বোকা মনে উত্তর দিলাম, আরে না, মিথ্যা বলবে কেন?
আমি আগেই জানতাম তুমিও আমাকে ভালোবাসবে, এটা আমার বিশ্বাস ছিল। হয়েছে, এখন আর বেশি কথা বলা যাবে না। আমাদের জন্য সবাই হয়তো অপেক্ষা করছে। আমি রিয়ার সাথে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি, তবে আমার কেন জানি মনে হচ্ছে রিয়া আমার সাথে মজা করছে। এখানে কোনো না কোনো প্যাচ তো অবশ্যই আছে। রিয়া যখন আমাকে ভালোবাসি কথাটা বলছিল, তখন ওকে দেখে এমন লাগছিল যেন একরকম বিরক্ত হয়ে এই কথাটা বলছে। রিয়ার সাথে কিছু দূর ভেতরে যেতেই সামনে এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো দেখে মনে হচ্ছে এখানে যা কিছু মালামাল আছে সব কটা সোনার তৈরি, শুধু জিন আর পরিগুলো ছাড়া। রিয়ার সাথে আমি ভেতরে প্রবেশ করার পর সবাই একসাথে দাঁড়িয়ে গেল। এখানে বিশাল বড় বড় জিনরা বসে আছে, মানে এক এক সাইডে এক একজন। এক লাইনে জিন, অন্য লাইনে দানব, আবার আরেক লাইনে পরীরা আছে। তবে এখানে আরো অনেকেই আছে যেগুলো মানুষ, জিন, পরী কিছুই বোঝা যাচ্ছে না, দেখতে একদম বিশ্রী। এসব দেখে আমি শুধু রিয়ার পিছনে পিছনেই যাচ্ছি, আর সবাই মুগ্ধ হয়ে আমাকে আর রিয়াকে দেখছে। সবাই হয়তো ভাবছে রিয়ার সাথে আমার কিছু একটা আছে, কারণ যে কেউ আমাদেরকে দেখলে স্বামী স্ত্রী বলবে। আর আজকে আমাকে যা লাগছে না, আয়নাতে নিজেকে দেখে নিজেই ক্রাশ খেয়ে ফেলেছিলাম। রিয়া গিয়ে সবচেয়ে উঁচু একটা সোনার তৈরির চেয়ারে বসলো। এটাই হয়তো এখানকার রাজাদের চেয়ার। আমার পাশে সেতু আর ওর মা বাবা দাঁড়িয়ে আছে। সেতু আমার কাছে এসে আস্তে করে বলল, এই, তোমার আপুর সাথে এত কি, হ্যাঁ? আর আপুর সাথে ম্যাচিং করে সবকিছু পরেছো কেন? হুম হুম। আমি আস্তে করে উত্তর দিলাম, আমি এসব পড়ছি, হ্যাঁ তুমিই তো এনে দিলে আমাকে এসব, আর আমি পড়লাম। সেতু আমার মাথায় হাত দিয়ে বলল, মানে এই সব কিছু আপুর কাজ না? বুঝলাম না আপু কি করতে চাইছে। আর তুমি এখন আসলে কেন? হুম হুম। আপুকে তো সব দায়িত্ব এবং সব কিছু বাবা বুঝিয়ে দিয়েছে। এখন তো এই সভা এখানেই শেষ ঘোষণা করা হবে হয়তো। হঠাৎ করে রিয়া সবাইকে চুপ করতে বলল, তোমরা সবাই তো জানো আমি এখানকার রানী, এবং আজকে থেকে আমার অনুমতি ছাড়া এখানে কিচ্ছু হবে না। সবাই এক বাক্যে বলল। হুম। রিয়া আবার বলল, অনেক দিন আগে আমি এখান থেকে নিখোঁজ হয়েছিলাম। মুক্তা নামের আমার বোন আমাকে আটকিয়ে রেখেছে, আমার ওপর নানাভাবে অত্যাচার করেছে। রিয়া আমার দিকে হাত দিয়ে ইশারা করে বলল, এই ছেলেটা শেষ পর্যন্ত আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এনেছে। থাক, এইসব বলে আর লাভ নাই। এখন সবাই একটা ভিডিও মনোযোগ সহকারে দেখো, কেমন? আগে ভিডিওটা দেখে পরে আমি সব কিছু বুঝিয়ে বলবো। আমার সামনে একটা ভিডিও প্লে হলো, যেখানে একটা ছেলে আর একটা ডানাওয়ালা পরী মেয়ে মিলে বসে আছে। হয়তো রোমান্টিক কিছু আছে এখানে। খুব মনোযোগ সহকারে দেখছি আমি। ভিডিওর মাঝে পরীটা বলল, আমাকে সবসময় তোমার পাশে রাখবে তো? ছেলেটা বিনা দ্বিধায় বলল। হুম। এভাবেই অনেকক্ষণ ভিডিওটা প্লে হলো। পরীটা তার রাজ্য ছেড়ে এসে ছেলেটাকে বিয়ে করলো, কিন্তু অবশেষে বাসর রাতে দেখা গেল ঘরের চার কোণায় চারজন তান্ত্রিক বসা, আর পরীটা বিছানার মাঝখানে পড়ে ছটফট করছে আর বলছে, আমার সাথে এরকম তুমি করতে পারো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেলেটা যখন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো, তার সাথে আরো 5 জন বন্ধু ছিল। ছেলেটা হাসতে হাসতে বলল, বন্ধু অবশেষে আমাদের ছলনা কাজে লাগালো। খুব ইচ্ছে ছিল একটা পরীর সাথে রাত কাটাবো সবাই মিলে, আর আজকে সেটা সত্যি হলো। এখন চলো, বেশি দেরি করা যাবে না। অপরদিকে পরীটা চিৎকার দিয়ে কান্না করে বলছে, তুই আমার সাথে এমনটা করতে পারলে, এত ভালোবাসতাম আমি তোমাকে। তুমি যদি নীরবে আমাকে বলতে, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারতাম বিনা দ্বিধায়। আর তুমি সবাইকে নিয়ে এসে আজকে। এই পর্যন্ত ভিডিওটা প্লে হলো, আর বাকিটা কেটে শেষটুকু প্লে করলো। শেষের ভিডিওতে দেখা যাচ্ছে পরীটার শরীর ছেলেগুলো টুকরো টুকরো করে রাস্তার কুকুরগুলোকে ছিটিয়ে দিচ্ছে। হঠাৎ করে ভিডিওটা আপনা আপনি বন্ধ হয়ে গেল, সবকিছু একদম নিস্তেজ হয়ে গেছে। রিয়া কান্না করতে করতে বলল, আমি এসবের কিছুই জানতাম না। যখন এখানে আসি তখন শুনি আমার বড় বোন, মানে আমার সেতুর বড় যেই বোন ছিল, এটাই হলো এই মেয়েটা। ওরা আমার বোনকে মেরেছে, ওদের আমি ছাড়বো না। রিয়া চেয়ার থেকে লাফ দিয়ে নিচে নেমে আমাকে জোরে একটা লাথি দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোরা মানুষ জাতি এতটা খারাপ যে আমি এটা আগে জানতাম না। আবার বলিস আমাকে ভালোবাসছিস? ছাড়বো না আমি তোকে। আমার বোনকে যে মেরেছে ওদের আমি ছাড়বো না। আর এটা জেনে রাখ, যেই ছেলেটা আমার বোনের বয়ফ্রেন্ড হওয়ার নাটক করেছে
সে আর কেউ না, তোর বেস্ট ফ্রেন্ড রিপন। তুই হয়তো ওকে দেখে চিনলি না, ও মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছে। রিয়াকে সরিয়ে সে তো আমাকে উপরে তুলে এমন জোরে নিচে ফেলে দিয়েছে, মনে হলো যেন আমার হাড্ডি ভেঙে একাকার হয়ে গেছে। সে তো কান্না করে বলছে, ও আমার একমাত্র বড় বোন ছিল। ও খুব আদরের, আর তার বন্ধু। এতদিন খুব সহ্য করেছি। যেদিন জানতে পারলাম তুই ওর বন্ধু, সেই দিনই তোরে মেরে ফেলতাম। শুধু আপুর কারণে কিচ্ছু করতে পারি নাই। আর কি মানুষরা ভালো, ওরা তো কুকুরের থেকেও নিকৃষ্ট। সে তো জোরে কান্না করতে করতে বলছে, ওই কুকুরগুলো আমার আপুর টুকরো টুকরোগুলো খাই নাই, কারণ ওরা জানে এটা কারো শরীরের মাংস। ছাড়বো না আমি তোরে। সে তোর বাবা। সেতুকে ধরে শান্ত করে বলল, সবকিছু চিন্তা ভাবনা করে করতে হবে, ঠিক আছে? এই ছেলেকে এখন নিয়ে যাও, পরে দেখতেছি ওকে কি করা যায়। এতক্ষণ যে আমার সাথে কি হয়েছে সবকিছু যেন আমার কল্পনা মনে হচ্ছিল। তার মানে এতদিন ওরা আমার সাথে অভিনয় করেছিল, আর রিয়া আমার সাথে এটা করতে পারলো কিভাবে? যা করছে রিপন করছে এসব, এখানে আমার কি দোষ? দুইজন দানব এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, পিছনে রক্তাক্ত মুখে তাকিয়ে দেখি সে তো রিয়াকে জোরে ধরে কান্না করছে। আর কেন যেন মনে হচ্ছে আমি এই ভিড়ের মাঝে মুখটাকে দেখতে পাচ্ছি। ওই তো মুখটা এক কোনায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে, মুখটা ইশারা করে বলল, এই সবকিছু খুব তাড়াতাড়ি আমার হবে। হঠাৎ মুখটা হাওয়ায় মিলিয়ে গেল। কখন যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি বলতে পারে না। যখন আমার চোখ খোলার মতো শক্তি হলো তখন আমি চোখ খুলতে চেষ্টা করলাম, কিন্তু আমার চোখে কোনো কিছু পড়ার কারণে চোখগুলো অতিরিক্ত জ্বালা পোড়া করতে লাগলো। ধীরে ধীরে আমার চোখে এমনভাবে জ্বলতে লাগলো যেটা আমি আর সহ্য করতে পারলাম না। একটু জোরে চিৎকার দিয়ে বললাম, প্লিজ আমার সাথে এমন করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। এটুকু বলতে আমার চোখে কে জানে পানি দিল। চোখের যন্ত্রণা আমি চোখ মেলে তাকাতে পারছি না, আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে শুধু। অনেকক্ষণ সময় পর চোখ জ্বালা একটু কমে গেল। এবার চোখ মেলে সামনে তাকিয়ে দেখি রিয়া আমার সামনে মরিচের গুঁড়া এক হাতে নিয়ে বসে আছে, আর রিয়ার পিছনে সে তো দাঁড়িয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে রিয়া বলল, এভাবে তোরে ছেড়ে দিব না, তবে এমন শাস্তি দিয়ে মারবো না তুই নিজেই তোর মরার জন্য আমার কাছে অনুরোধ করবি। এবার আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, বাইরে থেকে যে কাউকে দেখলে মনে হবে না যে তার ভিতরে এত নোংরা ভরা আছে? বাইরে কি নিষ্পাপ চেহারা না, কিন্তু তার ভেতরে ভেতরে যে এত নোংরামি দিয়ে ভরা থাকবে সেটা আমি জানতাম না। রিয়া আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে বলল, ওরা আমার বোনকে একা পেয়ে এভাবে ধর্ষণ করতে পারলো, আবার মেরেও ফেলছে। যার বন্ধু আমার বোনের সাথে এইরকম করছে তাকে কি তোর মনে হয় আমি ছেড়ে দিব? আমার বোনকে ওরা যেই অবস্থা করেছে, ওদের ফ্যামিলির বন্ধু বান্ধব যারা আছে ওদের সবাইকে এমন এমন শাস্তি দিব না, ওরা তখন শুধু মরার আফসোস করবে। রিয়ার কথা শুনে আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, আমাকে একটু পানি দেবে, খুব পিপাসা পেয়েছে। সেতুর আগে আমার কাছে এসে চেয়ার সহ আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দিল। রিয়া সেতুকে আটকে বলল, আরে এত তাড়াতাড়ি ওকে মারবো না, একটু সহ্য কর। যা, ওর জন্য একটু পানি নিয়ে আয়। রিয়ার কথা শুনে সেতু কাকে জানি ডাক দিয়ে বলল পানি দিতে। রিয়া আমাকে তুলে বলল, নিজের মৃত্যু নিজেই সামনে দেখতে পাচ্ছিস, ভয় করে না? আমি হাসতে হাসতে বললাম, খুব সুন্দর একটা জীবন ছিল আমার। আমার কাছে আমার আম্মু ছিল সবচেয়ে বেস্ট। অনেক ভালোবাসতেন এই মানুষটা আমাকে। আবার বাইরে আমার বেস্ট ফ্রেন্ড ছিল দুইজন, একজনের নাম ছিল রিপন, আরেকজন হলো মিতু। সবসময় ওদের সাথে বাইরে বেশি ঘোরাঘুরি করতাম। তবে আমি আমার জীবনের থেকেও একজন বেশিকে ভালোবাসতাম, সেটা হলো আমার সিনিয়র চাচাতো বোন। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু বিনিময়ে আমাকে বকা দিত। তবে আমি তাতেও খুশি ছিলাম। মানুষ বলে দূর থেকে ভালোবাসা নাকি খুব সুন্দর হয়। খুব সুন্দর ছিল আমার জীবন। সব মিলে আমার জীবন ভালোই যাচ্ছিল, কিন্তু কে জানতো আমার চাচাতো বোন আমার সৎ বাবার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়বে। একটা মানুষের মেধা শক্তি কখন কাজ করে না জানেন? যখন সে দেখে তার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে শুয়ে আছে। ওরা আমাকে রুমে বেঁধে নষ্টামি করছে। আমার আম্মু এসে এসব দেখেছে বলে ওরা আমার আম্মুকে মেরে ফেলছে। অবশেষে আমার আম্মুকে আমি নিজে মেরেছি, এই কথা আমার সৎ বাবা আর আমার চাচাতো বোন বলে আমাকে জেলে ঢুকিয়ে দেয়। সে সেই অপবাদও আমাকে দিয়েছে। আমার কারণে আমার চাচাতো বোন প্রেগনেন্ট হয়েছে। ফাঁসির আদেশ থেকে বাঁচার জন্য চাকর হলাম, আর সেখান থেকে একজনকে বাঁচিয়ে মুক্ত করে দিলাম। এবার হাসতে হাসতে কান্না করে দিয়ে বললাম, শেষ পর্যন্ত আমি কি পেয়েছি? বিনা কারণে সাজা। আমার সাথে কেন এমন হয় বলতে পারবে রিয়া? তুমি তো তোমার বোনকে আমার বন্ধু নাকি ধর্ষণ করে মেরেছে তা নাকি ভিডিওতে দেখেছো, আর আমি আমার মাকে নিজ চোখে খুন হতে দেখেছিলাম।
মাগার আমার হাত পা চোখ বাঁধা ছিল, কিছু করতে পারি নাই আমি। এখন তোমাদের যেরকম লাগতেছিল তখন আমারও ঠিক তেমনই লাগছিল, কিন্তু আমি কিছু করতে পারি নাই, বিনা কারণে শুধু শাস্তিই পেয়ে গেলাম। তবে একটা কথা কি জানো রিয়া, আমি তোমাকে কখন যে মন থেকে ভালোবেসে ফেলেছি বলতে পারে না। হঠাৎ করে সেতুর বাবা চাবুক হাতে নিয়ে রুমে ঢুকে আমার শরীরে জোরে আঘাত করে বলল, আমার এক মেয়েকে মেরে তাদের শান্তি হয় নাই, এখন আমাদের আরেক মেয়েকে মারতে চাস? তোর সাহস তো কম না। এসব বলছে আর ইচ্ছে মতো আমাকে চাবুক দিয়ে আঘাত করছে। আমি শুধু চোখ বন্ধ করে সহ্য করছি, কিছু বলতে পারছি না। এক একটা আঘাতে মনে হচ্ছে যেন আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, শরীর ফেটে রক্ত পড়ছে। সেতু আর রিয়া দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেতুর বাবা হঠাৎ করে আমাকে মারা বন্ধ করে দিয়ে রিয়ার হাত থেকে মরিচের গুঁড়াগুলো নিয়ে আমার শরীরে চিঠি দিয়ে বলছে, মৃত্যুর যন্ত্রণা কাকে বলে এখন বুঝতে পারবি। আমি আর যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ বন্ধ করার আগে রিয়ার দিকে একবার তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইশারা করে বললাম, আমি যে তোমার কি ছিলাম একদিন বুঝবে, আর নীরবে তখন আমাকে খুঁজবে। চোখ বন্ধ করে শুধু কোন রকম যন্ত্রণা সহ্য করছি, চোখ থেকে গড়িয়ে শুধু পানি পড়ছে। সেতুর বাবা জোরে আওয়াজ করে বলল, ওর জন্য যেন কারো মায়া না হয়। একটা কথা মনে রাখবে, এদের মতো মানুষেরা খুব খারাপ হয়। এদের যতই ভালো বলো না কেন, তুমি ওর থেকে বেশি খারাপ। সেতু ওর উপর নজর রাখিস। যে মুক্তার মায়াজাল ভেঙে পালিয়ে চলে আসছে, সে চাইলে এখান থেকেও পালিয়ে যেতে পারবে। সেতুর বাবা হয়তো চলে গেছে, এদিকে আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে যেন মনটা চাইছে সত্যি সত্যি আজকে যদি আমার মৃত্যু হতো তাও এতটা কষ্ট হতো না। হঠাৎ শরীরে পানি পড়তে দেখে চোখ খুললাম, চোখ খুলে তাকে দেখি রিয়া আমার শরীরে পানি দিচ্ছে। আমি শুধু চুপচাপ বসে আছি, শুধু বললাম, একটা কথা কি জানো রিয়া, মানুষ সবাই খারাপ হয় না, আর রিপন আমার বন্ধু ঠিকই, কিন্তু ও মৃত্যুকে গোপনে বিয়ে করছে, আমাকে পর্যন্ত বলে নাই। আমি তোর বন্ধু ভাবলেও ওরা আমাকে বন্ধু ভাবে না। আমি মেয়েদেরকে খুব সম্মান করি, বিশ্বাস করো। আমি যদি তখন ওখানে থাকতাম আমি নিজ হাতে তখন ওদের কুপিয়ে মারতাম। বিনা কারণে আমাকে এখানে যেভাবে শাস্তি দিচ্ছ না, একদিন সবকিছু হারে হারে টের পাবে। রিয়ার কোনো কথা বললো না, চুপচাপ আমার শরীরে কিছুক্ষণ পানি দিয়ে বললো, তোমার বন্ধুরা আমার বোনকে মেরেছে, সেখানে তুমি বাঁচবে এটা কখনো আশা করিও না। রিয়া দরজার কাছে গিয়ে আমার দিকে একবার তাকিয়ে চোখে হালকা জল এনে বলল, মৃত গাছে ফুল ফুটিয়ে সেটা আবার ছিঁড়ে ফেললে। তোমার উপর আমার এখন কেমন যেন একটা রাগ আর ঘৃণা জন্মে গেছে। যেই ছেলের বন্ধু আমার বোনকে ধর্ষণ করেছে, হতেও তো পারে সে কোনো একদিন আমার সাথে এমন করবে না, তার গ্যারেন্টি কি? এক বন্ধু সিগারেট খেলে আরেকজনকে রেখে তো অন্য কিছু খেতে পারে না, দিয়েই তো খাবে। ঠিক তো বললাম আমি? এবার আমি রাগ দেখিয়ে বললাম, তোমার মন যাকে চায় তাকে গালি দাও, কিন্তু এর ভেতরে আমাকে জড়াবে না। আর তোমাকে ভালোবেসে দেখে এই কথা বলতে পারলে, এত যে রূপের অহংকার করছো, এই রূপ একদিন থাকবে। আমার কি থাকবে না থাকবে তাতে তোর কি? আমার বিষয় আমি দেখে নেব। আর শালা লোভী কোথাকার, যেই দিন শুনছে আমি এখানকার রানী হব সেই দিন থেকে নাকি আমাকে ভালোবাসে। তুই এত নাটক কিভাবে করিস? আগে নিজের যোগ্যতা কর। তোরে যে আমি কিভাবে মারবো তা বলতেও পারি না। এই কথা বলে রিয়া চলে গেল, আমাকে এখানে এনে শাস্তি দিচ্ছে, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু রিয়ার বলার প্রতিটা কথা আমার বিষের মতো মনে হলো। ওই কথায় আসে না কখনো কারো ভালো করতে নেই, যার জন্য এত কিছু করলাম সে আজকে আমাকে বলে আমি তার যোগ্য নই। যা তোর ভালোবাসার আমার দরকার নেই, আমি দেখে নেবো তুই কোন ধরনের রাজকুমারকে বিয়ে করিস। আচ্ছা এইসব কথা এখন বাদ দিই, আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, রিপন জানতো মেয়েটা একজন পরী, এরপরে ও বন্ধুদের দিয়ে মেয়েটাকে ধর্ষণ করলো কেন? ও তো মেয়েদেরকে খুব সম্মান করে। আচ্ছা রিফন মুখে প্লাস্টিক সার্জারি করেছে কেন? কোনো কাহিনী ছাড়া তো ও এমন করবে না। আবার মৃদুকেও বিয়ে করছে, কিছু তো বুঝতে পারছে না। আজকে রিফনের জন্য আমার সাথে এমন হচ্ছে, হালার পোহালা একবার শুধু এখান থেকে মুক্ত হই, দেখে নেবো একটা একটা করে সবাইকে। আর কাউকে আমার লাইফে লাগবে না, আমি একাই যথেষ্ট, আর কারো মায়ায় জড়াবো না। কি খবর মিস্টার লাদেন? কেমন যাচ্ছে তোমার দিনকাল? কাবা কাবা কণ্ঠে বললাম, মুক্তা। মুক্তা হাসি দিয়ে রুমে ঢুকে বললো, তোরে তো দেখে আমার খুব মায়া লাগছে রে। বিনা কারণে সবাই তোরে অত্যাচার করে। আজকে যদি আমার কথা মেনে আমার কাছে থাকতি তাহলে এমন হতো না। একমাত্র তুই সেই বুদ্ধিমান ছেলে যে কিনা আমার মায়াজাল ভেঙে পালিয়ে চলে আসছে। ভবিষ্যতে আমি তোরে নোবেল দিব রে। কি চাই মুক্তা তোমার এখানে? মুক্তা আমার সামনে বসে বলল, চিন্তা করিস না, আমি তোরে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করব, কারণ খুব তাড়াতাড়ি আমি এখানকার রানী হব।
সেটা বসে বসে শুধু স্বপ্ন দেখো। রিয়ার শক্তির সাথে তুমি কখনোই পারবে না। আর যেই পর্যন্ত বললি সেই পর্যন্তই থাক। তুই হয়তো জানিস না এই মুখটা কি জিনিস। আমি এখানকার সব কিছু তছনছ করে দিব। আর আমি নতুন করে আর একটা জগৎ গঠন করব, যেখানে রিয়া থাকবে আমার একমাত্র চাকর আর তুই থাকবি আমার হাজবেন্ড। শালের বাচ্চা শালি, তুই আমার আম্মুকে ওদের ভুলিয়ে বালিয়ে মারলি, আমি কি তোরে ছেড়ে দেবো নাকি? আবার বলিস হাজবেন্ড। মুখটা আমার ক্ষত জায়গায় হাত দিয়ে জোরে এক টান দিয়ে বলল, আমার সাথে লাগতে আসবি না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ওরা তো তোরে সামান্য শাস্তি দিয়েছে, আমি তোরে যে কি করব এর কোনো হিসাব নাই। তুই আমার সাজানো গোছানো একটা রাজ্য ধ্বংস করে দিলি, তোরে তো আমি এত সহজে ছাড়বো না। আমি ব্যথা একটু চিৎকার দিয়ে বললাম, কসম করে বলছি, আমি এখান থেকে যদি কোনো একদিন সারা পাই, সব কটাকে আমি দেখে নেব। মুখটা আমার চুল ধরে আমার ঠোঁটের ওপর ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আবার তোর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, আর আমি খুব তাড়াতাড়ি এখানকার রানী হব। কেউ আমাকে আটকাতেই পারবে না। একটা বিষয় মাথায় রাখ, যেখানে হাজার হাজার দানব জিনেরা মিলে আমাকে খুঁজে বের করতে পারে নাই, সেখানে আমি সবার সামনে দিয়ে পালিয়ে আসলাম, কেউ বলতেও পারে নাই। সেখানে আমি কি কি করতে পারি তুই তো জানিস না, হয়তো এখন তোর অনুমান হয়ে গেছে। কে ওখানে? সামনে থেকে সেতু এই কথা বলতে মুখটা চোখের পলক পড়ার আগেই অদৃশ্য হয়ে গেল। সেতু রেগে আমার কাছে এসে বলল, এখানে কে ছিল? আমি বললাম, আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না, এখানে আমার কে থাকবে? এটা বলতেই সেতু আমাকে লাথি দিয়ে নিচে ফেলে লাঠি দিয়ে ইচ্ছা মতো মারতে মারতে বলল, আমার সাথে মিথ্যে কথা বলিস? আজকে তোরে আমি মেরে ফেলবো। তোর আজকে শেষ দিন। এই বলে সেতু লাঠি রেখে নিচে বসে মুখ দিয়ে কি উল্টাপাল্টা মন্ত্র পড়তে লাগলো। আর এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার যেন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে যাবে অবস্থা। মনে হয় আমি কিছুক্ষণের ভেতরেই দম বন্ধ হয়ে মারা যাব। এখন দুইজনের চেহারাটা আমার সামনে অদৃশ্যমান হচ্ছে। এক জায়গায় আমার আম্মু দাঁড়ানো, আর অন্য পাশে রিয়া দাঁড়িয়ে আছে। দুইজন আমাকে দুই দিক থেকে ডাকছে। জানি না এখন আমার কার কাছে যাওয়া উচিত। হঠাৎ করে রিয়া কোথা থেকে এসে জোরে চিৎকার দিয়ে বলল, সেতু, তুই কি পাগল হলি নাকি? আমি বলছি তো ওকে এভাবে মারবো না। তোরে বলা হয়েছে শুধু ওকে চোখে চোখে রাখবি, যেন পালাতে না পারে। আর তুই? সেতু আমাকে ছেড়ে রেগে বলল, বাহ আপু, বাহ। তাহলে তুমিও ওর প্রেমে পড়ে গেলে? ছি ছি ছি, তুমি এটা জানো না ওর বন্ধু আমার বড় বোনকে? তাও তুমি। রিয়া চুপচাপ এক কোনায় গিয়ে বসলো। আমার শরীরে প্রায় রক্ত পড়ছে। ধীরে ধীরে আমার শক্তি যেন শেষ হয়ে যাচ্ছে। রিয়া আমার কাছে এসে বলল, কি হয়েছে রে সেতু, যার কারণে তুই এত রেগে গেলি? সেতু রেগে বলল, কি হয়েছিল না তাই বলো। ও কার সাথে যেন গোপনে কথা বলছিল, আমি এসেছি দেখে হঠাৎ সব কিছু উধাও হয়ে গেল। আমি বলেছি কে এখানে ছিল, ও বলতে চাচ্ছে না, তাই রেগে গেলাম। রিয়া আমাকে লাথি মেরে নিচে ফেলে বলল, কুত্তার বাচ্চা, তুই এখান থেকে পালাতে চাস আর পালিয়ে গিয়ে আমাদের উপর প্রতিশোধ নিবি? তোরে আর বাঁচিয়ে রাখবো না। আজকেই তোর শরীর এমনভাবে টুকরো টুকরো করব যে কেউ তোর শরীরের মাংসগুলোও খুঁজে পাবে না। আমি শুধু চোখ বন্ধ করে রক্তমাখা মুখে বললাম, রিয়া, আমাকে তুমি মেরে ফেলবে তাই বলছো না? মেরে ফেলো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার এই পৃথিবীতে তেমন কেউ নেই। তবে একটা কথা আফসোস, বিনা কারণে আমার সাথে যে অন্যায় করলে না, একদিনের সাজা তুমি পাবে। তুই আমাকে আবার কি করবি রে? আজকের পর থেকে তুই তো আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তা কে কাকে মারবে শুনি? মুক্তা হাসি মুখে রুমের ভিতরে ঢুকে এই কথা বলল। সেতু মুক্তাকে দেখে সাথে সাথে লাফ দিয়ে যে মুক্তার কাছে যাবে, তখন মুক্তা হাতে ইশারা করে সেতুকে দূরে ফেলে দিয়ে হাসতে হাসতে বলল, ওগো আমাদের মহারানী, বাইরে আপনাদের পরিজনেরা একের পর এক মারা যাচ্ছে, আর তুমি এখানে কি করো? নাকি এখানকার রানী হয়ে পালাতে চেষ্টা করছো? মুক্তার বলা কথাগুলো শুনে রিয়া দৌড় দিয়ে বাইরে চলে গেল। মুক্তা আমার কাছে এসে বলল, তোরে তো এভাবে এত সহজে মারবো না। আমি তোরে কিছুক্ষণ আগে বলে গিয়েছিলাম না আমি এখানে আসব আর আমি এখানকারই রানী হব। আজকে আমি সব কিছু এখানে নিয়ে আসছি, কেউ আমাকে আজকে আর আটকাতে পারবে না। সেতু হঠাৎ করে মুক্তাকে পেছন থেকে আঘাত করবে বলে যে মুক্তার পেছনে আসছি, তখন মুক্তার পেছনে ফিরে সেতুর গলায় হাত ধরে বলল, আজকে তুই মরবি,
আমাকে আঘাত করবি না, আজকে তোরে আমি খাইছি। সে তো বাঁচার জন্য পা ছেড়ে ছটফট করছে আর হাত দিয়ে জাদু করার চেষ্টা করছে, কিন্তু মুক্তার শক্তির সাথে পেরে উঠতে পারছে না। আমি কোনোভাবে মুক্তার এক হাত ধরে বললাম, প্লিজ ওকে ছেড়ে দাও, পিচ্ছি একটা মেয়ে, এখানে ও এত কিছু বোঝে নাই। মুক্তা আমার কথা শুনে আরো জোরে সেতুর গলায় চেপে ধরলো, আর বাইরে কেমন জানি চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। এবার আমি মুক্তার হাত ধরে জোরে ঝাঁকি দিয়ে বললাম, প্লিজ শেষবারের মতো একটা অনুরোধ আমার সাথে যা ইচ্ছা তাই করো, ওদের ছেড়ে দাও প্লিজ। মুক্তা আমার দিকে একবার তাকিয়ে সেদিকে দূরে ছুঁড়ে ফেলে দিল। আমাকে শূন্যের উপর তুলে মুক্তা বাইরে নিয়ে গিয়ে বলল, চারপাশ একবার ভালো করে তাকিয়ে দেখো তো আমার লোকেরা কি কি করছে। আমি ভালো করে চারপাশে তাকিয়ে দেখলাম মুক্তা সত্যি কথা বলছে। ওর লোকেরা চারপাশ একদম ভেঙে তছনছ করে ফেলছে। রিয়া শুধু একাই লড়াই করছে, কিন্তু ও কোনোভাবে মুক্তার আনা সেনাগুলোর সাথে পারছে না। মুক্তা এবার আমাকে নিচে ফেলে রিয়াকে জোরে এক ধাক্কা দিল, যার কারণে রিয়া ছিটকে দূরে চলে গেল। আমি চারপাশে একদম ভালো করে দেখে বুঝলাম এখানে সবকিছু যে আজকে মুক্তার হাতে চলে যাবে এটা আমি শিওর। আবার কিছু দানব আছে যাদের আমি দেখেছি রিয়ার রাজ্যের ছিল, কিন্তু এখন এরা মুক্তার জন্য কাজ করছে। এখন আমি সবকিছু বুঝলাম, কিছু কিছু দানব আছে আর জিনরা বেঈমানির কারণে এমন হয়েছে। মুক্তা রিয়ার লম্বা চুলের মুঠোয় ধরে টানতে টানতে আমার সামনে এনে ফেলে দিয়ে বলল, এই তুই কোন মেয়ের জন্য এত কিছু করলি রে? ওকে আমার ওখান থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসলে, বিনিময় তুই কি পেলি রে? আমার জন্য যদি তুই এতটুকু করতি না, তাহলে আমি সব কিছু ছেড়ে তোর পায়ের কাছে পড়ে থাকতাম সারা জীবন। যাকে এত ভালোবাসি বললি, সে আজকে তোর ওপর এত অত্যাচার করছে। ছি ছি ছি, এরপরেও কি একটুও তোর কষ্ট হয় নাই? এই মেয়ে যে বলছিল তুমি আমার যোগ্য নয়, এখন তুই জিজ্ঞেস করে বলতো তোর যোগ্য কি আজও হয়েছে? আমি মুক্তার বলা সমস্ত কথাগুলো শুনে বললাম, কি চাও তুমি মুক্তা? মুক্তা আমার কথা শুনে হো হো করে হাসতে হাসতে বলল, আমি বললাম কি আর তুই বললি কি? আমি যদি এখনো না আসতাম তাহলে তোরে তো এতক্ষণে মেরে ফেলে দিত। তা তুমি বুঝি আমাকে মারবে না? সে তো মারবই, তোর সাহস কি করে হয় আমার মায়াজাল ভেঙে পালিয়ে আসলি? তোরে এমন ভাবে আমি মারবো না বলার বাইরে। আর আমার প্রাণের প্রিয় বোন রিয়া, তুমি যে এখানে রানীর হলে একবার চারপাশে তাকিয়ে দেখো তো, এরা সবাই কার রাজ্যে? এরা সবাই এখানে তোমার রাজ্যে। আমি সব কটাকে কিনে নিয়েছি, বিনিময়ে ওরা যা চাই চেয়েছে আমি তাই দিয়েছি। এখন ভালো করে চিন্তা ভাবনা করে দেখো তো তুমি কি আজও এখানকার রানী হবার ক্ষমতা রাখো? আহারে, আমার প্রিয় বোনের শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হচ্ছে চিন্তা করো না বোন। তোমাকে একেবারে চির বিদায় করে দেব একটু পর। আর তোমার কথা বলতে হবে না, কষ্ট হচ্ছে না খুব? কোনো মতে দাঁড়িয়ে মুক্তার সামনে গিয়ে বললাম, তুমি এখানে রানী, আর যাই হোক না কেন তাতে আমার কোনো কিছু আসে যায় না। ওরা তো তোমার কোনো ক্ষতি করে নাই, ওদের ছেড়ে দাও, ওরা এখান থেকে বহু দূরে চলে যাবে। মুক্তা রিয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ধরে রিয়ার সামনে নিয়ে গিয়ে বলল, এই মেয়ের শরীরে কি এমন আছে রে যার জন্য তুই এত পাগল? ওর শরীরে যা আছে আমার শরীরেও তো তাই আছে। তুই কেন ওকে পছন্দ করিস? এই তোরা সবাই বলতো, আমার শরীরে কি এর থেকে কোনো অংশ কম আছে? তোরে এত মারার পর আবার তোরে ডেকে নিয়ে গিয়ে সবার সামনে অপমান করেছে, এরপরেও তোর মন থেকে ওর জন্য ভালোবাসা গেল না? মুক্তা, কখনো কি শুনেছো ভালোবাসার চেহারা দেখে হয়? ভালোবাসতে লাগে সুন্দর একটা মন। জানি না ওরে আমার কিভাবে পছন্দ হয়ে গেছে, তবে ও আমার সাথে যা করলো না তাতে আমার মন থেকে ওর জন্য ভালোবাসা উঠে গেছে। তাও ওই কথাই আছে না, ভালোবাসার মানুষকে কখনো বিপদে ফেলতে নেই। আমি এই কথাগুলো বলে রিয়া দিকে একবার তাকালাম। রিয়া আমার দিকে কান্নার দৃষ্টিতে একবার তাকিয়ে লাফ দিয়ে উঠে মুখটাকে দূরে ফেলে দিয়ে বলছে, আজকে তোরে আমি ছাড়বো। তোর সাহস কি করে হয় আমাদের রাজ্যে আসতে? মুক্তা দাঁড়িয়ে হো হো করে হাসতে হাসতে বলল, তুই আমার সাথে পারবি মনে হয়? আমি কালো জাদু করে আমার নিজের শক্তি বাড়িয়ে নিয়েছি। আমার সেনা সৈন্য সবাই কালো শক্তির অধিকারী। তোর কি মনে হয় আমি এতটাই বোকা? মুক্তা হাতের ইশারায় রিয়াকে ইচ্ছে মতো মারতে লাগলো। শেষ মুহূর্তে মুক্তা বলল, এখানে সবাই নাকি তোর সাথে একবার শুতে চায় আমার প্রিয় বোন। ওরা সবাই আমার কাছে এই আবদার করেছে, আমি কি সেটাকে ফেলে দিতে পারি? তুই বল। আমি তো মুক্তার বলা কথাগুলো শুনে বোকা হয়ে গেলাম। মুক্তার কথাগুলো শুনে ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। হঠাৎ করে সেতুর বোনের কথা মনে পড়লো। মুক্তা আমার কাছে এসে বলল, রিয়ার সাথে এখন সবাই মজা করবে, আর তারপর সবাইকে এক এক করে মারবো।
এরপরে চিন্তা ভাবনা করে বলবো তোরে কি করা যায়। তুই তার আগে চোখ বন্ধ করে নে। তোর সামনে তোর ভালোবাসার মানুষকে গণধর্ষণ করা হবে। ওই সেতুর বোনের সাথে যেমন হয়েছিল, এখন ঠিক ওর মতোই রিয়ার একই অবস্থা হবে। চোখ খুলে রাখলে সহ্য করতে পারবি তো? আচমকা আমি মুক্তার হাত ধরে বললাম, প্লিজ মুক্তা, তুমি এমন করো না। ও তোমার এক মায়ের পেটের বোন না হলেও তো ও তোমার সৎ বোন হয়। মুক্তা আমার হাত ছাড়িয়ে বলল, মায়া, ও তো তোর চাচাতো বোন ছিল না, যাকে এক সময় তুই ভালোবাসতি, যার আর তোর সৎ বাবা কি তারে ছেড়ে দিয়েছিল, যে থাপ্পড় দিয়ে বলেছিল যে তুমি আমার মেয়ের মতো, তোমার সাথে আমি এমনটা করতে পারবো না, বলছিল কি? আমি এবার মুক্তার কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। আমি বুঝতে পারছি ও কি বোঝাতে চাইছে আমাকে। কিরে, চোখ বন্ধ করলি কেন? এখন উত্তর দে। জানি কিছু বলতে পারবি না। ও আমার সৎ বোন হয় না, ও আমার শত্রু হয়। আজকে দেখ আমি ওর কি করি। আমি চোখ মেরে একবার রিয়ার দিকে তাকালাম। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। জানে রিয়া আমাকে এখন কিছু বলতে চাইছে, বলবে হয়তো। এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও না প্লিজ। মুক্তা হাতে ইশারা করতে দুজন দানব রিয়ার দিকে যেতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি এখন আমি শতবার মুখ থেকে বললেও ওরা রিয়াকে ছাড়বে না। সবকটা দানব আর জিনেরা সেতুর পরিবারের সবাইকে আটকে রেখেছে। কেউ যে এখনো রিয়াকে বাঁচাবে এমন কেউ নাই। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে আছি। হঠাৎ করে আমার মতো দেখতে একজন হুবহু ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে বলল, কিরে লাদেব, তোর লজ্জা করে না? তোর সামনে তোর গার্লফ্রেন্ড ওরে ছিঁড়ে ছিঁড়ে খাবো, ছিছি তোর মুখে আমি থুথু দিই। আমি শুধু জবাব দিলাম, ওরা কেউ জিন, কেউ পরি, আর কেউ দানব। আমি ওদের সাথে কিভাবে পারবো? যেন রিয়ার মতো একটা শক্তিশালী পরি মুখ থেকে কিছু করতে পারলো না। আমার মতো দেখতে ব্যক্তিরা হাসতে হাসতে উত্তর দিল, ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে, আর তুই এইটুকু করতে পারিস না? চেষ্টা করে দেখ, তুই সবকিছু পারবি। মনে আছে মুক্তা ছাদের রুমের ভেতর থেকে যেই বইয়ের আলোটা তোর ভেতরে ঢেকেছিল, এটা হলো সবচেয়ে শক্তিশালী বই, যেটা দিয়ে মুক্তা পরীর রাজ্যের সমস্ত শক্তির অধিকারী হতে চেয়েছিল। এর জন্য এই বইটা তৈরি হয়ে করেছিল। কিন্তু একটা ভুলের কারণে ও সেই শক্তি পায় না যেটা তোর ভিতরে আছে। এখনো সময় আছে, নিজের শক্তিকে কাজে লাগা। আর কত অপমানিত হবি? এখন তোর সময় এসেছে, সবকিছু পাল্টে দিয়ে ছাড়বি না কাউকে। এটুকু বলে আমার মতো দেখতে ব্যক্তিটা উধাও হয়ে গেল। আমার কানে রিয়ার আওয়াজ ভেসে আসছে। রিয়া কান্না করে বলছে, প্লিজ মুক্তা, আমার সাথে এমন করিস না। আমি না তোর সৎ বোন হই। আমি চোখ খুলে একবার সামনে তাকিয়ে দেখি রিয়াকে প্রায় ওরা অর্ধনগ্ন করে ফেলেছে। আর পাশ থেকে রিয়ার চাচা কান্না করে বলছে, এমনটা করিস না মা, তুই তো ওর বোন হোস। এগুলো দেখে আর সহ্য করতে না পেরে রাগে চোখ বন্ধ করে দিলাম। আর মুখটা হো করে হাসতে হাসতে বলল, আজকে খেলা হবে রে। চোখ বন্ধ করতেই আমার শরীরে আলাদা একটা শক্তি চলে আসলো। বইয়ের একটা লাইন আমার চোখের সামনে চলে আসলো, যদি তুমি কোনোদিন বিপদে পড়ো তাহলে আমাকে তুমি ব্যবহার করিও। আমাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারলে তুমি হবে সবচেয়ে শক্তিশালী এবং সমস্ত জাদুর অধিকারী। আমি মনে মনে সেটাই করতে লাগলাম। চোখ খোলার পর যেন আমার চোখ থেকে আগুন বের হবে মনে হচ্ছে। চোখের পলক পড়ার আগেই রিয়ার কাছে গিয়ে দানবগুলোকে ধরে এমন ভাবে মারতে লাগলাম যার কারণে সবকটা জোরে জোরে চিৎকার করতে লাগলো। দানবগুলোর শরীর মাঝখানে দুই টুকরো করে দূরে ফেলে রিয়ার কাছে গিয়ে আমার শরীর থেকে শার্টটা খুলে রিয়াকে পরে দিলাম। মুক্তা তো ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ মুক্তা খেলা দেখাচ্ছিল, এখন আমি দেখাবো। রিয়াকে দাঁড়িয়ে রেখে সবকটা দানব আর জিনকে ইচ্ছা মতো মারতে লাগলাম। এখন আমার শক্তি এমন হয়েছে যে আমি বাতাসের সাথে চলতে পারছি। মনে মনে আমি যা বলছি তাই হচ্ছে। এখন আমি আমার ভেতরের শক্তি অনুভব করতে পারছি। আমার শক্তি দেখে সবকটা দানব একসাথে নিচে বসে বলল, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিও। আমি সবাইকে মারা বন্ধ করে বললাম, আমি তোদের কিছু করবো না, যা করার রিয়াই করবে। হঠাৎ পেছন থেকে মুক্তা হাসতে হাসতে আমার সামনে দাঁড়িয়ে বলল, নিজেকে খুব শক্তিমানী মনে করিস না? আর তুই এত শক্তি পেলি কোথায়? শূন্যের মাঝে উড়াল দিয়ে মুক্তাকে চেপে ধরে রিয়াকে বললাম, কি করলে একটা পরীর সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়? রিয়া কোনো মতে উত্তর দিল, ওর মাথার সমস্ত চুল তুলে পুড়িয়ে দাও, আর ওর গলা থেকে মালাগুলো নিয়ে নাও, তাহলেই হবে। আমি রিয়ার কথা মতো তাই করছি, কিন্তু মুক্তা আমার সাথে জোরাজোরি করছে সারা পাওয়ার জন্য। আমি শুধু বললাম যে এই বইটা তৈরি করেছিলি নিজের জন্য, আর আজকে সেটা আমার ভেতরে। এখন চিন্তা করে দেখ আমি কতটা শক্তিশালী। তুই চাইলেও কিছু করতে পারবে না আমার। মুক্তা শুধু কান্না করে বলছে, প্লিজ আমার সাথে এমন করো না, আমি ভালো হয়ে যাব, তোমাকে কথা দিচ্ছি। আমি মুক্তার কথা না শুনে মুক্তাকে ধরে ওর চুল তুলে আগুনে লাগিয়ে দিলাম। মুক্তা জোরে চিৎকার করে কান্না করছে। দেখতে দেখতে মুক্তা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল।
রিয়া কাঁপতে কাঁপতে আমার সামনে এসে যে আমাকে ধরবে, আমি রিয়াকে ধমক দিয়ে বললাম, তোর মতো অহংকারী মেয়ে আমাকে কোনো দিন ধরবে না, যার জন্য এত কিছু করলাম। আর সে আমাকে, তোর তো এই রাজ্যের রানী হওয়ার দরকার ছিল না, দিয়ে দিলাম। আর আমি তোরে ভালোবাসি না, আর কোনোদিন আমার সামনে আসবে না, যা, তোর মতো তুই থাক। লাদেন বাবা। পিছনে তাকে দেখলাম সে তোর বাবা দাঁড়িয়ে আছে। আমি আমার পিছনের ডানা বের করে মুখটাকে ধরে বললাম, বেঈমান কোথাকার, তোদেরকে আমি এভাবে ছেড়ে দেবো না। যদি কোনোদিন আমার সামনে দেখি না, চার মানা তোদের কাউকে মেরে ফেলবো। এই জন্য বলছি, আমার সামনে তোরা কেউ যাবে না। আর রিয়া, শেষ একটা কথা, অনেক ভালোবাসতাম আমি তোমাকে, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? এ বলে মুখটাকে নিয়ে শূন্য উড়াল দিলাম। কেমন জানি রিয়াকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, অনেক ভালোবাসতাম ওকে, কিন্তু ও কি করলো আমার সাথে। যেতে যেতে আমার একটা কথা মনে পড়ে গেল, রিয়া নিজের স্বার্থের জন্য কি কি করতে পারে। মুখটা দেখে একবার তাকে দেখলাম, কি মায়াবী একটা চেহারা, কিন্তু ওর ভিতরে যে এত নোংরামি ভরে আছে সেটা ওকে না দেখলে বলতেই পারতাম না। রিয়া কিন্তু নিজে জানতো আমি নির্দোষ ছিলাম, কিন্তু ও তাও আমার সাথে এরকম করলো। ঠিক আছে, আমি ওর হিসাব হাতে কলমে ধরে একেবারেই বুঝিয়ে নেবো। আমাদের বাড়ির কিছুটা দূরে একটা পতিতা পল্লী ছিল, মুক্তাকে আমি সেখানে নিয়ে গেলাম। মুক্তা এখনো অজ্ঞান হয়ে আছে, এখনো ওর জ্ঞান ফিরে নাই। পতিতা পল্লীর ভেতরে যেতেই এখানে যার কথায় সবকিছু হয় তিনি আমার সামনে এসে বলল, তা তোমার আলাদা রুম চাই নাকি মেয়ে চাই? কিন্তু সাথে কাকে নিয়ে আসলে? আমাদের এখানে তো এসব আইটেম আছে। আমি আগে মুক্তার জ্ঞান ফিরিয়ে বললাম, আমি এই মেয়েকে এখানে বিক্রি করতে চাই। আমার কথা শুনে সর্দারনি মুক্তাকে ভালো করে দেখতে লাগো। মুক্তাকে দেখে বলল, মেয়েটা তো সুন্দরী আছে বটে, কিন্তু ওর মাথার চুল নেই। তা তুমি কিভাবে ওকে এখানে দিয়ে যাবে? মুক্তা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাইকে বলল, কি কি করতে চাইছো তুমি আমার সাথে? আর আমি এখানে কেন? এটা হলো একটা পতিতালয়, আজকে তো তুমি এখানেই কাজ করবে। যার ভিতরে এতটা পরিমাণে নোংরামি ভরা থাকে তাকে আমি মনে করি এখানে রাখাই ভালো হবে। কি বলো তুমি? মুক্তা আমার হাত ধরে বলল, প্লিজ তুমি অমন করো না। তুমি যা বলবে আমি তাই করব। তাও আমাকে তুমি এখানে রেখে যাইও না। আমি মুক্তার কথা শুনে কিছু না বলে সন্ধ্যারণীকে বললাম, এই মেয়ের মাথায় একটু সমস্যা আছে, ও মাঝে মাঝে নিজেকে পরি মনে করে, মাঝে মাঝে এরকম কিছু করলে আমাকে জানাবেন, ঠিক আছে? আর আমি যে ওকে এখানে বিক্রি করব, এর সত্য হলো ও এখানে 1 মাস কাজ করবে, পরে যদি ওর ভালো না লাগে ছেড়ে দিবেন। আর টাকা পয়সা আমার লাগবে না, ওকে দিয়ে দেবে সবগুলো। এখন আমাকে যেতে হবে, আমি আসি। মুক্তা আমার হাত ধরে কান্না করে বলল, এমনটা আমার সাথে তুমি করো না। ধপ করে মুক্তা আমার পা জড়িয়ে ধরে বলল, আমাকে আমার শক্তি নাই জন্য তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে এভাবে এরকম শাস্তি দিতে পারো না। সর্দারনি আমাদেরকে তাকে একটা হাসিতে বলল, দেখেন, আমার কথায় রাগ করবে না। এখানে সবাই নিজ ইচ্ছায় আসে, যাদের এত টাকা পয়সা নেই, যারা আর কোনো কাজ করতে পারে না, একমাত্র তারা এখানে আসে। আমি বলি কি, ও যতই খারাপ হোক না কেন, ওকে একটা সুযোগ দিয়ে দিন। যদি ভালো হয়ে যায় তো। আমরা তো নষ্টামি করে বেড়াই, কি করব বলেন ভাই? পেটের দায়ে এসব করতে হয়। আমি একবার মুক্তার দিকে তাকিয়ে দেখলাম, সত্যি হয়তো মুক্তা ভালো হতে চাচ্ছে, দেখি একটা সুযোগ দিয়ে। আপনি ঠিকই বলেছেন। আচ্ছা তাহলে আজকে গেলাম, ভালো থাকবে। এখানে আর না দাঁড়িয়ে মুক্তাকে একটা কবরের পাশে নিয়ে গেলাম। দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তা আবার আমার পা জড়িয়ে ধরে বলল, আমি এমন এক অপরাধী যে কিনা তোমার মাকে হত্যা করেছি। তবে বিশ্বাস করো, আমি শুধু ওদের উৎসাহ দিয়েছি, বাকিটা ওরা করেছে। আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, জীবনে এই মানুষের দেশে যতদিন বেঁচে থাকি ততদিন ভালো হয়ে থাকবো, কখনো কারো খারাপ চাইবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। মুক্তাকে তুলে বললাম, চলো আমার সাথে। যেতে যেতে মুক্তাকে বললাম, আমি তোমার ভালো পথ দেখে দেবো। যদি আমার কথা মতো কাজ করতে পারো, তাহলে আমি আশা করি তুমি ভালো হয়ে যাবে। বলো আমাকে কি করতে হবে? সে তো বলবোই, তার আগে একটা কথা শোনো। দেখা যাবে তুমি আমাকে কয়েক বছর থাকবে, ভালো হয়ে গেছো, তারপর হয়তো তুমি আবার নতুন করে তোমার শক্তি ফিরে পাবে, তখন তো আবার তুমি আগের মতোই। মুক্তা আমার কথা শোনার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলল, কসম করে বলছি আমি আর কারো কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো আমাকে। তাহলে তো ভালোই। এখন তুমি এক কাজ করবে, এখন থেকে আমাদের বাসায় গিয়ে একটা রুমে ভাড়া নিয়ে থাকবে। আর আমাদের বাসার সামনে যে দোকানটা আছে না, ওটা হয়তো ওরা বিক্রি করে দেবে। যদি বিক্রি করে তুমি কিনে নেবে, টাকার বিষয়টা আমি দেখে নেবো। আর ওইটা দিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করবে। আমাদের বাসায় কি হয় আর না হয় আমাকে সবকিছু জানাবে, ঠিক আছে? মুক্তা হঠাৎ করে বলল, আচ্ছা তুমি এতটা ভালো কেন? তুমি জানো আমি তোমার মায়ের হত্যাকারী। আমার কারণে তুমি তোমার ভালোবাসার মানুষকে হারালে, এরপরেও তুমি আমাকে মাফ করে দিলে, আমাকে ভালো হবার একটা সুযোগ দিলে।
কি বলেছে তোমাকে আমি ধন্যবাদ দেব সেই ভাষা আমার কাছে নেই। তবে আজকে থেকে আমি সত্যি বলছি ভালো হয়ে যাব। আমি শুধু মুক্তার কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, মানুষের ভালো করে দেখে আজকে আমার এই অবস্থা। থাক, সেই সব আমি চিন্তা করি না। চিন্তা করে কি হবে? এই পৃথিবীতে তো আমার আপন বলতে তেমন কেউ নেই। রিয়াকে খুব ভালোবাসো না? অসম্ভব, যা বলার বাইরে। কখন যে ওকে ভালো লেগে গেছে বলতেই পারে নাই, কিন্তু ও আমার সাথে যা করলো না। যদি কোনোদিন রিয়া আমার সামনে আসে আমি ওকে ছাড়বো না। মুক্তার কিছু না বলে চুপচাপ সামনে হাঁটতে লাগলো। প্রায় বাড়ির অনেকটা কাছে চলে আসলাম। ভেতরে গেলে আমাকে চিনে ফেলবে, তাই এখন যাবো না। আমি দাঁড়িয়ে মুক্তাকে বললাম, মুক্তা, আমি আর ভেতরে যাবো না, তুমি যাও। আর এই বাসাটা আমার নামে আমার আম্মু লিখে দিয়েছে। এই বিষয়টা আমি জানতাম না, কিন্তু একদিন আমি আমার সৎ বাবাকে এই কথাটা বলতে শুনেছি। আমি আগে ওগুলোর সাথে কথা বলি, আর তোমাকে যেন কেউ চিনতে না পারে যে আমি তোমাকে এখানে পাঠিয়েছি, ঠিক আছে? তাহলে তুমি এখন যাবে কোথায়? এই তো সুমনের বাসায় যাবো একটু। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। মুক্তার চোখ তুলে আমার দিকে একবার তাকিয়ে বললো, চিন্তা করা যায় একজন সাধারণ মানুষের ভেতরে এতটা পরিমাণে শক্তি আছে যা বলার বাইরে। তারপরেও তার ভেতরে কোনো অহংকার নেই। আর আমি, ছি ছি, এখন নিজের উপর নিজেরই লজ্জা হচ্ছে। আমি কিছু না বলে সামনে হাঁটা দিলাম আর মুক্তাকে বললাম, নতুন জীবনে পা রাখতে চলেছো, সাবধান, দ্বিতীয়বার আর কোনো ভুল করবে না, ঠিক আছে? আমি আমার মতো সামনে হেঁটে চলে গেলাম। নিরিবিলি একটা জায়গায় বসে কিছুক্ষণ কান্না করলাম। হায় রে, আমি কি বোকাই না? হ্যাঁ, আমার শত্রুকে আমি ছেড়ে দিয়েছি। এছাড়া আমার কি বা করার ছিল? মুক্তাকে মেরে ফেললে কি আমার মা ফিরে আসবে? হয়তো কখনো না। তবে ওকে যখন পতিতাপল্লীতে নিয়ে গিয়েছিলাম তখন ওর মুখটা দেখার মতো ছিল। ওকে দেখে আমার খুব মায়া লেগেছে। আবার ওর সমস্ত শক্তি আমি নষ্ট করে ফেলেছি। শেষবারের মতো একটা সুযোগ দিলাম, যদি ভালো হয়ে যায়। চোখের পানি মুছে নিজেকে কিছুক্ষণ শান্ত রাখলাম। আম্মু মারা যাওয়ার পর থেকে আমি একটাই বিষয় শুধু চিন্তা করতাম, সেটা হলো শুধু বলতাম রিয়াকে পেলে আমার জীবন পরিপূর্ণ হবে। কিন্তু আমার চিন্তা ভাবনা ভেঙে দিয়েছে। কেন যে আমি একটা পরীর প্রেমে পড়তে গেলাম? দেশে কি আর কোনো মেয়ে ছিল না? মানুষ বলে প্রথম ভালোবাসা নাকি কখনো ভোলা যায় না। আজকে রিয়ার কথা চিন্তা করতে বড্ড বেশি কেন জানি কষ্ট হচ্ছে। সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে ডানা মেলে আবার শূন্যে উড়াল দিলাম। এখন যেন নিজেকে আবার খুব অদ্ভুত মনে হয়। একসময় আমি পরীর ডানা দেখার জন্য পাগল ছিলাম, কিন্তু আমাকে আমার নিজের ডানা আছে, চিন্তা করা যায়। একসময় ছিলাম কি আর এখন হয়েছে কি? সরাসরি সুমনের বাসার সামনে গিয়ে নামলাম। আশেপাশে তেমন কেউ নেই, এজন্য আমাকে নিচে নামতে কেউ দেখে নাই। নিচে নেমে সুমনের বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর সুমনের বউ এসে দরজা খুলে দিল। সুমনের বউ আমাকে দেখে ভাই বলে জড়িত হলো। সুমন রুম থেকে বাইরে এসে বলল, কে? আমি সুমনের বউকে ছাড়িয়ে সুমনের সামনে গিয়ে বললাম, কিরে তোর কি খবর, দিনকাল কেমন যাচ্ছে? সুমন আমাকে জড়িয়ে ধরে বলল, শালা, এতদিন পর আমাদের কথা তোর মনে হয়েছে। সুমনকে ছেড়ে বললাম, কি করবো বল, একটু বিজি ছিলাম, নইলে তোর বাসায় আরো অনেক তো আগেই আসতাম। সুমন দরজার কাছে এগিয়ে গিয়ে বলল, আরেকজনকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কি তুই আমার কথা রাখিস নাই? আমি মাথা নিচু বললাম, সরি রে, আমি পারি নাই। আমি একজন সাধারণ মানুষ হয়ে একটা পরীর সাথে প্রেম করবো, সে আশা আমার হয়তো কখনো পূর্ণ হবে না। দেখ, এইসব উল্টাপাল্টা কথা আমাকে বলিস না। কোন একটা কাহিনী তো আছে, আমরা জানি রিয়া কত একটা ভালো মেয়ে। সুমনের সাথে তাল মিলিয়ে সুমনের বউ বলল, ঠিক কথাই তো। রিয়া ম্যাম এতটাও খারাপ না, আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি। হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি সুমনকে বললাম, সুমন, আমাকে এখন যেতে হবে, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আমি আসতেছি। সুমন আমার হাত ধরে বলল, মাত্র কিছুক্ষণ হলো তুই আসলি, আর এখন বলছিস তুই চলে যাবি? তোর কি মাথা খারাপ হয়েছে? দেখ সুমন, আমার এখনো একটা কাজ করা বাকি আছে, নইলে আমাকে সবাই খারাপ বলবে। আমি আবার আসবো, চিন্তা করিস না। আর ভাবি, আপনাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, আমার জন্য একটা ভালো মেয়ে দেখেন। আমার তো তেমন কোনো মেয়ে চেনা নেই যাকে এই কথা বলবো। এখন আমি গেলাম রে। সুমনের বউ বলল, কিন্তু রিয়া ম্যামের। আমি কোনো কিছু না শুনে সরাসরি বাসা থেকে বেরিয়ে গেলাম। আমার চোখের সামনে এখনো সে তোর বোনের সাথে যারা বাজে ব্যবহার করেছে তাদের এখনো আমি দেখতে পাচ্ছি আমার কল্পনাতে। আবার সেই রিপনের বাসার সামনে চলে গেলাম। দূর থেকে দেখা যাচ্ছে রিপন মৃত্যুর সাথে বসে আছে। হাতের ইশারা করে রিপন আর মৃত্যুর মুখ বন্ধ করে শূন্যে তুলে নিলাম। ওরা চোখ বড় বড় করে তো চারপাশে তাকিয়ে আছে, ভয়ে কিছু বলতে পারছে না ওরা। রিপনের সাথে যারা ছিল সবাইকে ধরে শূন্যে উড়িয়ে দিলাম। হঠাৎ করে সবার সামনে আমি যেতেই রিপন আর মৃত্যুর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আর আমার পিছনের ডানা দেখে ওদের সবার অবস্থা দেখার মতোই হয়েছে, কিন্তু ওদের মুখ বন্ধ করার জন্য ওরা কিছু বলতে পারছে না। আমি সরাসরি ওদের নিয়ে পরিরাজ্যে চলে গেলাম। সরাসরি রাজপ্রাসাদের সামনে নেমে আমি ইচ্ছা করেই জোরে একটা শব্দ করলাম, যার কারণে সবাই আমাদের সামনে চলে আসলো। সবাইকে নিচে নামিয়ে আমিও নামলাম। রিয়া এক কোনায় এসে দাঁড়ালো। রিয়াকে আজকে অন্যরকম লাগছে, মাথায় লম্বা একটা মুকুট আছে। আমি শুধু সেতুকে উদ্দেশ্য করে বললাম,
তোমার বোনের খুনিকে নিয়ে আসছি, এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সে তো আমার কথা শুনে লাফ দিয়ে ওদের সামনে গিয়ে সব কটাকে ইচ্ছা মতো মারতে লাগলো। মিতু আমার সাথে দাঁড়িয়ে আছে, মুখ বন্ধ করার কারণে কিছু বলতে পারছে না। তবে আমাকে মিতু কিছু বলতে চাচ্ছে, ওর চোখে হালকা হালকা পানি চলে আসছে। আমি রিয়ার সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, এখানে মিতুর হয়তো কোনো দোষ নেই, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল ঠিকই, কিন্তু রিপনকে আজ কেন মারছি তাও জানতে চাইবে। ওর স্বামী তো রিপন। আপনি যদি ভিডিওটা একটু দিতেন তাহলে ভালো হতো। রিয়া আমাদেরকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার হাতে মোবাইলের মতো কিছু একটা দিল। আমি মিতুর হাতে ফোনটা দিয়ে বললাম, বিনা কারণে আমি কিছু করছি না, আগে ভিডিওটা দেখ, আর সে তো ওকে মারা বন্ধ কর, আমি দেখতেছি ওকে কি করা যায়। মিতু ভিডিওটা দেখে ধপ করে নিচে বসে গেল। হাতে ইশারা করে মিতুর মুখ খুলে দিলাম। মিতু কান্না করতে করতে বলছে, ও আমার সাথে এটা করতে পারলো কিভাবে? একটা মেয়েকে ওরা... তো বললাম, জানিস মিতু, কিছু কিছু বেঈমান মানুষ আছে যারা পিছন থেকে আঘাত করে। তোরা আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর তোরাই আমার সাথে বেঈমানি করলি। সি, একটা পরি মেয়েকে তোরা, সে তো ওদের জ্যান্ত জ্বালিয়ে দাও। মিতু আমার হাত ধরে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? ও তোর বেস্ট ফ্রেন্ড হয়, আবার আমার স্বামী হতে পারে। সে বড় একটা অপরাধ করেছে, তাই বললে তুই ওকে মেরে ফেলবি? আমার কিছু করার নাই রে, এখানে আমার আদালতের বিচার এটাই। এবার রিয়া আমার সামনে এসে বলল, নিজেকে খুব ভালো মনে করো না, মন যা চায় তাই করবে। মানছি আমি একটা ভুল করেছি, তাই বলে তোমার মন যা চায় তাই করবে? আমার বোন মারা গেছে, থাক, আমি ওদের মাফ করে দিয়েছি। আমি সেতুকে ধমক দিয়ে বললাম, আমি কি বলছি সেতু তোমার কানে যায় না? এরকম বেস্ট ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। রিপন দৌড় দিয়ে আমার পায়ের কাছে এসে পড়লো। আমি ওর মুখ দিলাম বন্ধ করে। রিপন কান্না করতে করতে বলছে, আমাদের মাফ করে দে বন্ধু, আমার ভুল হয়ে গেছে। তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, এটা তুই আমার সাথে করতে পারিস? আমি তোর জন্য কত কিছু করেছি। রিপনকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বললাম, তোর মতো বেস্ট ফ্রেন্ড আমার দরকার নেই। তোর জন্য আমি কত অপমানিত হয়েছি জানিস? সে তোর বোনও হয়তো এভাবে তোর কাছে মাপ চেয়েছিল, কিন্তু তোরা ওকে... আর যদি তুই এমন কিছু না করতি, ওই যে একটা মেয়েকে এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস, ওর নাম রিয়া, খুব ভালোবাসে আমাকে। আজকে তুই এমন না করলে ও আমার বউ হতে থাকতো। তোর জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে, ছাড়বো না আমি তোকে। একটা পরীকে বললাম মিতুকে ধরে রাখতে, সব কটাকে একসাথে করে যেই ওদের শরীরে আগুন দেবো, তখন রিয়া এসে আমার হাত ধরে বলল, লাদেন প্লিজ এসব বাদ দাও। সে তো রিয়াকে ধরে বলল, বাদ দিবে মানে আপু? ওরা আমার বোনের সাথে কি করেছে মনে নেই? তুমি চুপ করো। অপরদিকে রিপন জোরে কান্না করে বলছে, প্লিজ বন্ধু, আমাদের সাথে এমন করিস না। কাপা কাপা হাতে আগুনটা ভেতরে ফেলে দিলাম।